আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন নি? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা জি কেমন আছেন? সালামু আলাইকুম। এই তো আছি ভালো। আসসালাম। আমাদের উপস্থিতি সংখ্যা কমে গেছে লাগতেছে ম্যাডাম। উপস্থিতি, হ্যাঁ কিছুটা কম, জয়েন হয়ে যাবে। হুম, শুরু করতে করতে হুম। জয়েন হয়ে যায়। আর রোজার দিন তো সবাই একটু অলস হয়ে গেছি আমরা। হ্যাঁ, স্কেজুলটা একটু আমাদের চেঞ্জ হয়েছে, তো এই কারণে অনেকে দেখা যাচ্ছে যে ভিডিও দেখে নেয়, ক্লাসে জয়েন হতে পারে না বা দুর্বল থাকে। আচ্ছা, আমাদের ঈদের আগে আর রোজার মধ্যে আর 3টা ক্লাস আছে। তারপরে আশা করি সবাই আবার রেগুলার হওয়ার চেষ্টা করবেন, কিন্তু আসলে ফ্লোটা ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট। ফ্লোটা যদি হুম, ধরে রাখতে না পারেন, দেখা যায় যে আসলে অলসতা চলে আসে। আপ টু ডেট জি যদি না থাকা যায় টপিকের সাথে, লাইক আপনি একটা কি দুটো টপিক মিস করেছেন, যার কারণে সামনের ক্লাসগুলো বুঝছেন না বা ওগুলোতে কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না টপিক গুলোতে, তখন দেখা যায় যে ওই যে যে ফ্লো নিয়ে শুরু করেছিলেন ওইটা নষ্ট হয়ে যায়। এ কারণে আসলে চেষ্টা করা করা উচিত যে আসলে যে কোনো সিচুয়েশনে যে আপ টু ডেট থাকা প্রত্যেকটা টপিকের সাথে। হয়তো বা আপনি কম প্র্যাকটিস করলেন বা বেশি করলেন, কিন্তু আপনার জানা থাকা উচিত, প্রত্যেকটা মডিউলেই আপনার জানা থাকা উচিত। কারণ এসইওর পার্ট গুলো একটার সাথে আরেকটা রিলেটেড, কোনো না কোনো ভাবে রিলেটেড, কানেকশন কিন্তু চলে আসছে। তো এখানে আসলে আহ,
মানে স্কিপ করার কোনো ওয়ে নাই যে আপনি একটা কি দুটো অপশন স্কিপ করবেন, এটার কোনো আসলে ওয়ে নেই। আচ্ছা, আমাদের ফাইবার একটা ওভারভিউ ধারণা দিয়েছিলাম গত ক্লাসে, তাই না? জি। আচ্ছা, তো কারো কি কোনো কোশ্চেন আছে? বেশিক্ষণ না, 5 মিনিট কোশ্চেন নেব ফার্স্ট ক্লাস থেকে, কারণ এগুলো নিয়ে আরো আলোচনা করার সময় পাবো। আপনাদের ফাইবার নিয়ে ক্লাস আছে আরো, তো খুব বেশি না, 2-1টা কোশ্চেন নেব যদি কারো থাকে ফাইবার নিয়ে স্পেশালি কোনো কোশ্চেন। আপু একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে মানে ভাষা নিয়ে আর কি, ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো এখানে আমরা হচ্ছে যেটা দিচ্ছি মানে ফ্রান্স, তারপরে জার্মান, এটা যদি আমরা দেই, তো আপনি একটা কথা বলেছিলেন যে হচ্ছে যদি ক্লায়েন্ট বলে যে পারো না তাহলে কেন দিয়েছো, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে মানে হ্যান্ডেল করব? সেটা আপনি শুরুতে পারেন না, এটা তো আর তাকে প্রেজেন্ট করবেন না। জি। এটা এইভাবে তাকে কনভিন্স করতে হবে যে যেহেতু এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, সো যেহেতু মোস্ট অফ দা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা এসইও করি, ওয়েবসাইটে এসইও বা যাই করি না কেন, ইংলিশে করে থাকি। সো যেহেতু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো তুমি যদি চেক করে দাও বিফোর পাবলিশিং, তাহলে এটা আর বেশি মানে দুইজনের জন্যই ভালো হয়, তাহলে কোনো রং ইনফরমেশন গেল না আমাদের অ্যাকাউন্ট গুলোতে বা ওয়েবসাইটে। ঠিক আছে, এভাবে বলে নিলেই হবে। কিন্তু এরকম আসলে বলে না, এরকম পাইনি কোনো ক্লায়েন্ট বা ওরকম হয় সিচুয়েশন হয় না। ওইটা আপনি বুঝবেন যে আসলে কোন প্রেক্ষিতে কোনটা বলা উচিত, তখন অটোমেটিকলি আপনি বুঝে যাবেন। বুঝছেন? বুঝতে পেরেছি। তাহলে এই যে কনফার্মেশনটা নিয়ে নেবেন যে তুমি তুমি কি অ্যাভেলেবেল আছো কিনা। অনেক ক্লায়েন্ট আছে অ্যাভেলেবেল না, অনেক ব্যস্ত থাকে, তারা জাস্ট অর্ডার প্লেস করে চলে যায়, দেন বাকি কি হবে না হবে এটা তখন সে আর এটা অবজার্ভ করার আর তার কোনো সময় সুযোগ হয়ে ওঠে না, তাকে পাবেনই না তেমন অনলাইনে অ্যাভেলেবেল। তো এই কারণে একটু শিওর হয়ে না লাগে যে সে আসলে অ্যাভেলেবেল কিনা বা আপনাকে টাইম দিতে পারবে কিনা। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে ফাইবার থেকে অনলি? তেমন কোশ্চেন নেই, তাই তো? কারণ আপনারা যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন, তারপরে এটা নিয়ে যখন আরেকটু রিসার্চ করবেন, তখন দেখা যাবে যে অনেক কোশ্চেনই মনে আসবে। এবং আসলে আহ ফাইবারের যে ওদের নিজস্ব ব্লগ পেজ, ব্লগ সাইট, ফোরাম সাইট আছে, এগুলোতে একটু রিসার্চ করলে আপনার যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আর কোনো কিছু আপনার কাছে আননোন থাকবে না যদি ওগুলো রিসার্চ করতে পারেন। এই কারণে এখন থেকে টুকটাক রিসার্চ করা শুরু করেন। ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে আপু আর একটা কোশ্চেন ছিল। বলেন। আহ, আপু এখানে এই যে পোর্টফোলিওর কথা বললেন আপনি, তো এটা আমরা তো এখন ফ্রি সাইট নিয়ে কাজ করছি, তো এখানে আমরা সবগুলো মানে পোর্টফোলিও এগুলো মানে কিভাবে দিব? আমরা তো ফ্রি সাইট নিয়ে যা সবগুলো। কাজ করছেন তাই দিবেন। আপনি ফ্রি সাইটে ব্লগ পোস্ট করছেন না, ব্লগটারই জি। তো এসইও করছেন এসইওর জি। ক্ষেত্রে। সেক্ষেত্রে অল পোস্টে যাওয়ার পরে আপনার এসি স্কোর কিন্তু প্রত্যেকটা ব্লগের নামের পাশে এসি স্কোরটা দেখায়। সো হ্যাঁ। ওই পেজটার আপনি 10টা ব্লগ আপনি এসইও করলেন, 90+ স্কোর গেইন করলেন, করার পরে ওইটার স্ক্রিনশট আপনি অ্যাজ আ পোর্টফোলিও হিসেবে অ্যাড করলেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে লাগে আপনি ট্রাভেল রিলেটেড 6টা 8টা 4টা পোস্ট একসাথে ডিজাইন করে একটা পেজে অ্যাটাচ করে দিলেন, অথবা ফুড রিলেটেড একটা পেজের হচ্ছে আপনি 5টা 6টা 7টা 8টা ডিজাইন আপনি অ্যাটাচ করে দিলেন। কিওয়ার্ড রিসার্চের হলে আমি যে কিওয়ার্ড আপনাদেরকে রিসার্চ করতে এক্সাম দিলাম, তারপর ক্লাসে প্র্যাকটিসিং পারপাস দিলাম, এগুলো আপনারা 30টা 40টা 50টা করে রিসার্চ করে এখানে আপু হচ্ছে আমরা কি কেজিআর পর্যন্ত দিতে পারবো লং কিওয়ার্ড রিসার্চে? হুম সবই দিতে পারবেন, সবই দিতে পারবেন। এগুলো ক্লায়েন্টের ক্রাইটেরিয়া ওয়াইজ, ওই যে বললাম এত বেশি কিছু চায় না। সিপিসি, কেডি অ্যান্ড হচ্ছে এমএসবিটা মোস্টলি চায়, এবং কেজিআরটাও কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। আর বিশেষ করে হচ্ছে কম্পিটিশন পর্যন্ত, এটা কি পর্যন্ত কি চাই, কম্পিটিশন পর্যন্ত? হ্যাঁ, কম্পিটিশনটা মাস্ট বি লাগবে, এটাই তো বললাম। কম্পিটিশন, এমএসবি এন্ড সিপিসি, এই তিনটা মাস্ট বি রেখে একটা পোর্টফোলিও মেক করতে পারেন। ওকে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, সামি আপু হ্যান্ড রেজ করা। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আপু বলেন। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যাম, যারা যেসব ক্লায়েন্টরা
যেসব ক্লায়েন্টরা অন্য কোনো সিএমএস দিয়ে আপনারা ইয়া করছে, ওয়েবসাইটে কাজ করছে, আর আর হচ্ছে কি বলে থিম নিয়েছে, সেসব কাজগুলো আমরা কিভাবে করবো? থিম টেমপ্লেট যাই হোক না কেন, ফরম্যাটিং অলমোস্ট সেম। যেমন হচ্ছে ইমেল মার্কেটিং, আমার এখানে যেদিন আমি দেখালাম তখনের ইন্টারফেসটা ছিল একরকম, আবার আপনারা করতে গেলেন আপডেট চলে আসছে, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু জি। বিষয়গুলো কি সেমই আছে না? ইমেজ আপলোডের সেকশন, টেক্সট অ্যাডের সেকশন, ভিডিও অ্যাডের সেকশন, হেডার ফুটার, লোগো, এগুলো অ্যাডের সেকশন সবই আছে, বাট কি আপনার প্লেস গুলো একটু ডিফারেন্ট, তাই না? কিন্তু জিনিসগুলো কিন্তু সেম সেম নিয়মে আপনাকে আপলোড করতে হচ্ছে। ঠিক তেমনি আপনি অন্য সিএমএস এ গেলেও মানে সরি, অন্য সিএমএস না, অন্য থিম এন্ড টেমপ্লেটে যদি আপনি যান বা যেখানে যান না কেন, সিস্টেম এই মেইন থিং এগুলোই আসবে। এবং র্যাঙ্ক ম্যাথ তো আপনি অ্যাড করবেন, তাই না? সো জি। র্যাঙ্ক ম্যাথ অ্যাড করলে ওই যে মেথড গুলো ওইভাবে আসবে, এডিট স্নিপেট আসবে আপনার শুরুতে, তারপরে আপনার যে কিওয়ার্ড যে আপনার টাইটেলে রাখা, সাব টাইটেলে রাখা, মানে H1 H2 তে রাখা, অল্টার টেক্সটে রাখা ইমেজের, এই সেম থিং গুলো তো একই থাকবে, এগুলো তো কোনো চেঞ্জ নাই। এখানে আপনি যে মেথডই করেন না কেন আপনার কিন্তু এই বিষয়গুলো সেমই থাকবে। আচ্ছা, কাজগুলো সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেসটা আপনার ডিফারেন্ট হবে। আচ্ছা ম্যাম, প্লাগইনের ক্ষেত্রেও কি একই হবে? প্লাগইনের ক্ষেত্রে বলতে র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এগুলা। জি। এসইও প্লাগইন তো দুটো বললাম, যে পপুলার এসইও প্লাগইন, ইয়োস্ট এন্ড র্যাঙ্ক ম্যাথ। একটু ডিফারেন্ট ইন্টারফেসটা, সেম না। যেমন ও। র্যাঙ্ক ম্যাথ আপনাকে স্কোর দেখাচ্ছে, ইয়োস্ট ওরকম স্কোর দেখাবে না। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্কোরটা ম্যাম, ওইভাবে থ্যাংক ইউ। দেখায় না। ওকে, তো আজকে হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। মানে আমাদের এসইওর চারটা ধরন আছে। একটা হচ্ছে অন পেজ বলেছিলাম, অ্যানাদার ওয়ান, সেকেন্ড ওয়ান হচ্ছে অফ পেজ, অ্যানাদার ওয়ান হচ্ছে লোকাল এসইও, অ্যান্ড অন্যটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এই চারটা। তো আমরা অন পেজ এবং টেকনিক্যালের বেশ কিছু কাজ দেখেছি, এবং টেকনিক্যালের আরো বেশ কিছু কাজ আছে। লোকালটা পরে দেখবো। অফ পেজ এসইও অপটিমাইজেশনটা আজকে স্টার্ট করব। ঈদের আগে যেহেতু আপনাদের 3টা ক্লাস আছে, আমি চাচ্ছি যে এর মধ্যে অফ পেজটা কমপ্লিট করে দিতে। মানে এমন কোনো টপিক ধরবো না যেটা হাফ হাফ ঝুলে থাকে, এরকম হবে না, কারণ যেহেতু অনেকটা গ্যাপ থাকবে। তো এই টপিকটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো মেইন টপিকে যাচ্ছি। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও রেফার্স টু এনিথিং ডান আউটসাইড অফ ইউর ওয়েবসাইট। তো টোটালি ওয়েবসাইটের বাহিরে কোনো কিছু করাকে বোঝাচ্ছে অফ পেজ এসইওটা। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম অন পেজটা কিসের সাথে, যে আমি একটা স্টোর নিয়েছি বা একটা আমি শপ দিচ্ছি, যেটার হচ্ছে কনস্ট্রাকশন মুডে আছে। লাইক আমি হচ্ছে ডেকোরেটিং করছি আমার শপটা, আমি হচ্ছে সাইনবোর্ড টাঙাচ্ছি, আমি বিভিন্ন শেলফ অ্যাড করছি, বিভিন্ন ধরনের হচ্ছে ডিসপ্লে অ্যাড করছি। তো এটা হচ্ছে টোটালি হচ্ছে কোথায়? আমার ওয়েবসাইটের ভেতরে, তাই না? কোথায় হচ্ছে এটা? এটা টোটালি হচ্ছে হচ্ছে আমার আহ ওয়েবসাইটের ভেতরে, যেটা হচ্ছে আমি অন পেজের সাথে তুলনা করেছিলাম, যার জন্য আমার ওয়েবসাইট সরি আমার শপের ভেতরে যেটা আমি তুলনা করেছিলাম যে অন পেজের সাথে, মানে আমাদের দোকানে যখন কনস্ট্রাকশন মোডে থাকে, যখন কাজ করি, বা একটা শপে বা আমার বাসা বাড়িতে কনস্ট্রাকশন মোডে যখন থাকে, তখন ওইখানে আমাকে স্টে করে এই কাজটা কমপ্লিট করতে হয়, তাই না? আচ্ছা, 1 মিনিট, জি ম্যাম। 1 মিনিট।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা যাচ্ছে। ওকে, আমি শিখন থেকে রাসেল বলছিলাম। সো আপনাদের আজকে 30তম ক্লাস চলছে, রাইট? জি ভাইয়া। জি জি ওকে, ক্লাসগুলো কেমন লাগছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো। ভালো। Okay, আপু কি ঠিকঠাক বোঝাতে পারছেন আপনাদেরকে? জি ভাইয়া অনেক ভালো বোঝাচ্ছেন আপু। ওকে, যাক, শুনে ভালো লাগলো। আপনারা কি ঠিকঠাক প্র্যাকটিস করছেন বাসায়? জি, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করছি। চেষ্টা করছি। তো একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনাদের ব্যাচে স্টুডেন্ট টোটাল 70 জনের মতো, কিন্তু আপনারা জয়েন করেছেন মাত্র 30-31 জন। অনেক কমে গিয়েছে। অ্যান্ড আপনাদের এক্সামও দেখতে পাচ্ছি, আপনাদের ফার্স্ট মিড এক্সাম হয়েছে, সেখানে অনেকেই পার্টিসিপেট করেননি। এমন কেউ আছেন এখানে যে এক্সাম দেননি ফার্স্ট মিড? আমরা মনে হয় সম্ভবত সবাই সবাই মনে হয় দিছে, আমার মনে হয় দিছে। আচ্ছা, ওকে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যেহেতু স্কিল ডেভেলপমেন্ট করতে এসেছেন এখানে। যদি আপনারা নিজেরা ফাঁকিবাজি করেন, এই যে দেখেন যারা ঝরে গিয়েছে বা যারা ইররেগুলার হয়ে গিয়েছে, সো তারা কিন্তু অনেক কিছু মিস করছে। রেগুলার লাইভ ক্লাসের জন্যই কিন্তু আপনারা এখানে ভর্তি হয়েছেন, আদারওয়াইজ ইউটিউবে অনেক রিসোর্স পাওয়া যায়। তো এখানে একজন মেন্টরের তত্ত্বাবধানে থেকে যাতে আপনারা কোর্সটা বা স্কিলটা ডেভেলপ করতে পারেন, তার জন্য এই কোর্সটা এনরোল করেছেন। তো সেখানে যদি আপনারা নিজেরাই ইররেগুলার হয়ে যান, সেটা কিন্তু আপনাদেরই লস হচ্ছে আলটিমেটলি। চেষ্টা করবেন এখন পর্যন্ত আপনারা যারা আছেন সবাইকেই রিকোয়েস্ট করব রেগুলারলি লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকার জন্য। অ্যান্ড যারা ইরেগুলার ক্লাস রেকর্ডিং দেখছেন বা দেখে নেবেন, তাদেরকেও বলবো যে অবশ্যই ক্লাসগুলোতে কন্টিনিউ করার চেষ্টা করবেন। এতদিন যাই করেছেন এখন থেকে একটু সিরিয়াস হন, তাতে করে আপনাদের জন্যই ভালো। অ্যান্ড আপনারা এই ভালো কিছু শিখতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে আলটিমেটলি এই কোর্সটা করে আপনাদের কোনো লাভই হচ্ছে না। কোনো আর কি, এই যে সময় দিচ্ছেন বা যে টাকা খরচ করে এই কোর্সে এনরোল করেছেন, পুরোটাই আপনার বিফল বিফলে যাবে। তো একটু সিরিয়াস হন, এখনো সময় আছে। কোর্সের আরো বেশ কয়েকটা ক্লাস আছে, 15-16টার মতো ক্লাস আছে। সো চেষ্টা করবেন রেগুলারলি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার। অ্যান্ড সেকেন্ড মিট হয়নি, তাই না আপনাদের? সেকেন্ড মিড হয়ে ডান। গেছে। জি হয়ে গেছে। হয়েছে হয়ে গেছে। ভাইয়া। ও, সেকেন্ড মিটও হয়ে গিয়েছে, আমি মার্কসটা দেখতে পাইনি, দ্যাটস ওয়াই জানি না আর কি। এখনো রিভিউ হয় নাই ভাইয়া, এই কারণে আর কি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। অ্যান্ড আপনারা অবশ্যই চেষ্টা করবেন রেগুলারলি ক্লাসগুলোতে কন্টিনিউ করার। অ্যান্ড ঈদের আগে আর 2টা ক্লাস পাবেন আপনারা। সো ঈদের পরে ইনশাল্লাহ আবারও পুরোদমে যাতে কন্টিনিউ করতে পারেন সেই চেষ্টাটাই করবেন। অ্যান্ড আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে শিক্ষকের কাছে, সেগুলো আস্ক করতে পারেন আমার কাছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল জি বলুন। ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিংটা আমার কাছে একটু বেশ ভালোই লাগছিল। তো আপু যেগুলো শিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমার এটাতে মনে হচ্ছে যে আরো একটু যদি ডিটেলসে দেওয়া থাকতো তাহলে আমরা একটু মনে হয় আর একটু ভালো শিখতে পারতাম। ইমেল মার্কেটিং আরো ডিটেলস? জি। ওরকম ব্রডলি যদি যেতে চাই শুধুমাত্র ইমেল মার্কেটিং এর জন্যই কিন্তু একটা কোর্স হয়ে যাবে। এখন ডিজিটাল মার্কেটিং এ যতটুকু দেখানো হয়েছে এতটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড একটা জিনিস, যতটুকু শিখেছেন আর একটু প্র্যাকটিস করেন, পাশাপাশি একটু রিসার্চ করলেই কিন্তু আপনি ডিটেলসটা জানতে পারবেন। হ্যাঁ, আরো যে বিষয়গুলো আছে একটু যদি রিসার্চ করেন, যেটুকু বেসিক বিষয় বা বললেন না একটা বিষয় যে গাইডলাইন দেওয়াটা, সেটা তো অবশ্যই পেয়েছেন যে এর ভেতরে কি কি পেতে থাকতে পারে, সেই বিষয়গুলো একটু রিসার্চ করলেই কিন্তু আপনি পাবেন। এন্ড এখানে অ্যাকচুয়ালি যদি সব বিষয় যদি আমরা ডিটেলস শেখাতে যাই, এটা একটা ডিপ্লোমা কোর্স হয়ে যাবে 1 বছর বা 2 বছর মেয়াদি। যে টপিক গুলো আমাদের আছে কারিকুলামে, সেইগুলো যদি একদম ডিপলি আমরা যেতে চাই,
তো এটা তো আর পসিবল না 3 মাসের একটা কোর্সে বা 4 মাসের একটা কোর্সে এত কিছু ডিটেলস পড়ানো। তো তারপরেও যতটুকু আপনারা বুঝেছেন একটু চেষ্টা করবেন এটা অ্যাপ্লাই করার। অ্যান্ড যে বিষয়টা বললেন যে ইমেল মার্কেটিং, এক্ষেত্রে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা কোর্স ইনস্ট্রাক্টর আপুর কাছ থেকে শুনে নেবেন। আর পাশাপাশি যেটা বললাম যে এই বিষয়গুলো আমরা দেখা যাচ্ছে যে এতটা ডিপলি যেতে পারি না একটা কোর্সে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এটা যদি আমরা ডিপলি দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইমেল মার্কেটিং নিয়ে যায়, সেটা 10টা 15টা ক্লাস এই ইমেল মার্কেটিং নিয়ে নেওয়া পসিবল। বা এই এত টপিক আছে এটার মধ্যে, এটা 10টা ক্লাসেও কভার করা পসিবল হবে না, এরকমও সম্ভব। তো তবে আরেকটা কোশ্চেন ভাইয়া, জি বলেন। সেটা হচ্ছে আমি যদি ফাইবারে যদি গিগ দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি ইমেল মার্কেটিং আমাদের যেটুকু বেসিক শেখানো হয়েছে সেইটুকুর উপরে কি আমরা দিতে পারবো, নাকি আমাদেরকে আরো রিসার্চ করতে হবে? দিতে পারবেন। সেটার উপর আরো রিসার্চ করলে, আরো নিজের এক্সপার্টিসটা বাড়ালে আপনি একটু যদি দেখেন যে ফাইবারে যারা গিগ দিয়েছে ইমেল মার্কেটিং এর, হ্যাঁ, সে সেখানে হচ্ছে মানে 3টা অপশন দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং না না প্রিমিয়াম দেওয়া না, আছে। আমি আমি এগুলোর কথা বলিনি। আমি এগুলোর কথা বলিনি, আমি বলেছি যে তারা যে গিগ গুলো দিয়েছে তাদের সার্ভিস গুলো কি কি থাকে, ডিটেলসটা তো গিগের মধ্যে থাকে তাই না? জি। জি, সেখান থেকে দেখে নিন যে ওই স্কিল গুলো আপনার মাঝে আছে কিনা বা ওইগুলো আপনি করতে পারেন কিনা। সেগুলো একটু দেখে নিলে আপনার জন্য বেটার হবে। আর যদি দেখেন যে কোনোটাই গ্যাপ আছে, সেটা একটু রিসার্চ করে শিখে নিলেন, তাহলে আপনি ভালোভাবে দিতে পারেন গিগ গুলো প্রপারলি। আর গিগ আর জি ভাই। গিগ গুলো তো আপনার কোর্সটা কমপ্লিট করুন আগে, স্কিলটা ভালো করে ডেভেলপ করুন, তারপরে আস্তে আস্তে আপনি গিগের বিষয়গুলো আরো জানবেন ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে, তখন ডিটেলস আরো জানতে পারবেন। ওকে ভাই, আচ্ছা ঠিক ভাইয়া, আছে। আচ্ছা জি ভাইয়া, ভাই। ওই যে ফাইবারের ক্লাস কয়টা আছে আমাদের, বা আপওয়ার্কের মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং রিলেটেড আপনাদের 6টা ক্লাস থাকবে। কয়টা class? হুম। আচ্ছা। okay। আর এই আরেকটা বিষয়ে প্রশ্ন ভাইয়া, ওই যে ভিডিওটা যে দেওয়া হয় আমাদের এখন, দেখা যাচ্ছে মানে একটা ভিডিও হয়, এর আগে 3টা ভিডিও থাকতো, হুম মানে হুম ওইটা হুম। কন্টিনিউ হইলে ভালো হয় একটা ভিডিও। যে এটা তো কন্টিনিউ হচ্ছে ইনশাল্লাহ, হ্যাঁ, কন্টিনিউ মানে হবে। আগামীতেও থাকলে ভালো হয় আর কি। জি জি, থাকবে ইনশাল্লাহ। আচ্ছা। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। হ্যাঁ, আমাদের কোর্স যখন কমপ্লিট হবে তারপরে আপনাদের মানে সাপোর্ট, আমরা কি ধরনের সাপোর্ট গুলো আসলে পাবো, বা আমাদের মানে সাপোর্টের রাইট কতটুকু থাকবে কোর্স কমপ্লিট করার পর, আফটার কোর্স সাপোর্ট? আহ, জি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। কোর্স পরবর্তীতে আপনারা কিভাবে সাপোর্ট নেবেন এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করব। অ্যান্ড এটা কিছু নিয়ম কানুন আছে সাপোর্ট গুলো নেওয়ার, যেমন হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করতে হয়। সাপোর্টের জন্য ফর্ম ফিল আপ করলে আমাদের এখান থেকে সাপোর্ট টিমের মেম্বাররা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করে সাপোর্ট প্রোভাইড করে। এছাড়া ইমার্জেন্সি সাপোর্টের ব্যবস্থা আছে। এর পাশাপাশি আমাদের সাপ্তাহিক একটা সাপোর্ট সেশনও হয় কোর্স রিলেটেড। যেহেতু রমজান মাস, এই জন্য আমরা এটা কন্টিনিউ করতে পারছি না বর্তমানে। এটা আপনারা যখন কোর্স শেষ হবে তখন আরো ডিপলি জানতে পারবেন সাপোর্টের বিষয়গুলো। আর এটা লাইফ টাইম পাবেন, যে কোনো সময় আপনি আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন কোর্স শেষে, হয় সেটা 1 বছর পর, 2 বছর পর হোক বা 3 বছর পরে হোক, আপনি নিতে পারবেন। মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট, মানে কি ধরনের সাপোর্ট আপনারা দিবেন? কি ধরনের সাপোর্ট আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, আপনি কি জানতে চাচ্ছেন স্পেসিফিকলি, যে লাইফ সাপোর্ট এটা কি এরকম কিছু? আমাদের, না না, না, এরকম কি যে আমাদের যে আমরা যে ফ্রিল্যান্সিং এর যে জবগুলো করব সেখানে আমাদের যে কোনো সময় যে কোনো প্রবলেম, যদি আমাদের কোর্স, সাপোজ আমরা কোর্স করছি ডিজিটাল মার্কেটিং এর, এখন আমি অন্য আরেকটা ক্লায়েন্টের না, কাছে ডিজিটাল মার্কেটের বাইরে কোনো কাজ পেয়েছি, সেটার কোনো সাপোর্ট কি আপনারা দিবেন, ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সাপোর্ট? আমি এখন একটু ডিটেলসে বলি। আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট কোর্স করেছেন আমাদের এখান থেকে, এখন যদি আপনি গ্রাফিক ডিজাইনের সাপোর্ট চান সেটা দেওয়া হবে না। আপনাকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো কোয়েরিজ থাকে সেই সাপোর্ট গুলো দেওয়া হবে। এখন যদি হয় এমন হয় যে মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, মার্কেট প্লেস রিলেটেড কোনো সাপোর্ট যদি আপনার প্রয়োজন হয়, যে কিভাবে কাজ ডেলিভারি দিবেন বা বাইরের সাথে কমিউনিকেশনটা কিভাবে করবেন বা গিগটা কিভাবে সাজাবেন বা আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা সব, বা অ্যাকাউন্টের কোনো প্রবলেম, সেই রিলেটেড সাপোর্ট গুলো আপনি পাবেন। এখন যদি গ্রাফিক ডিজাইনের কোর্স রিলেটেড মানে আপনার টপিক রিলেটেড সাপোর্ট চান, সেক্ষেত্রে এটা দেওয়া পসিবল হবে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব সাপোর্টই আপনি পাবেন, মার্কেট রিলেটেড সব সাপোর্টই পাবেন।
বুঝতে পেরেছেন? একটা প্রশ্ন করবো? জি 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 বুঝতে পেরেছি। ওকে, জি বলুন। তারা ওই ভিডিওগুলি কি থেকে যাবে, মানে ক্লাস যেগুলি করতেছে এগুলি মানে পরবর্তী করার জন্য? এটা এটা তো অনেক পুরাতন টপিক আপনার। এটা আমরা শুরুতেই বলেছিলাম যে ক্লাস ভিডিও সর্বোচ্চ 10 দিন থাকবে, 10 দিন পরে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। সো যারা এখনো ওই বিষয়টা খেয়াল রাখেননি অ্যান্ড ক্লাস ভিডিও ডাউনলোড করেননি, তাদের উদ্দেশ্যে বলবো ক্লাস ভিডিওগুলো যত দ্রুত সম্ভব ডাউনলোড করে রাখবেন। এগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হয়। আপনি যদি প্রথম দিকে যান, হয়তোবা দেখতে পাবেন যে প্রথম ক্লাসগুলো রিমুভ করে দেওয়া হয়েছে। সো এই বিষয়টা খেয়াল রেখে ক্লাস ভিডিওগুলো অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো ঠিক আছে, আপনারা তাহলে কন্টিনিউ করুন। ইনশাল্লাহ আবারও কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, অ্যান্ড যে বিষয়টা বললাম অবশ্যই রেগুলার থাকবেন ক্লাসগুলোতে। and যে কোনো প্রবলেমে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকার চেষ্টা করব, সাপোর্ট করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে, আমাদের টপিকে ব্যাক করি। যেটা বলছিলাম যে অফ পেজ এসইও। অন পেজটা আমার স্ক্রিন শেয়ার আছে তো না? একটু কনফার্ম করে দেন তো। ইয়েস মিস, শেয়ার আছে। জি, yes. ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, সো অন পেজটা কিসের সাথে আমরা তুলনা করেছিলাম? লাইক এই যে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখন এটার ইন্টারনালি কোনো কাজ করা হয়, যেটা আমার শপের সাথে তুলনা করেছিলাম, লাইক শপ যখন আমরা ডেকোরেশন করি সেটা শপের ভেতরে হয়ে থাকে, ঠিক তেমনই অন পেজ হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে, তাই না? স্পেসিফিক একটা পেজ বা স্পেসিফিক একটা পোস্টে আমরা অন পেজটা করে থাকি। তো তার জন্য কিন্তু আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা আমাদের প্রয়োজন হচ্ছে। অ্যান্ড অন্যদিকে অফ পেজটার জন্য আমাদের কি করতে হচ্ছে? এটা আউট অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের বাহিরে যেতে হচ্ছে। মানে ওয়েবসাইটের কিন্তু আপনারা ড্যাশবোর্ডের অ্যাক্সেস লাগবে না, বা ওয়েবসাইটে আপনার কোনো কাজ নেই। এখন আপনাকে ওয়েবসাইট থেকে বের হতে হবে, মানে আপনার শপ থেকে বের হতে হবে। লাইক আমার শপটা এখন ফুললি রেডি। এখন হচ্ছে লাইক আমি হচ্ছে এখন সবাইকে ইনভাইট করছি যে আমার শপটা ভিজিট করার জন্য, বা আমাদের একটা লঞ্চ ডেট দেওয়া হয়েছে যে এই ডেটে আমাদের আমরা ওপেনিং করব। একটা ওপেনিং ডেট দেওয়া হয়েছে। এর জন্য আমি কি করব? আমি বিভিন্ন লিফলেট দিলাম, বা আমি হচ্ছে বিভিন্ন ব্যানার টাঙাচ্ছি, বা আমি ফোনে জানাচ্ছি, তাই না? তখন এটা কিন্তু আর আমার শপে বসে হচ্ছে না, এটা শপের বাহিরে হচ্ছে। ঠিক তেমনি অফ পেজটা এরকম, যখন আপনার ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে, বা ওয়েবসাইটের আপনার কন্টেন্ট, আপনার ব্লগ বা আপনার প্রোডাক্ট রেডি হয়ে যাবে টু শো ইউর অডিয়েন্সেস, তখন আপনি কি করবেন? আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা সবাইকে জানাবেন, বা আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যে ব্লগটা আছে সেটা অন্যদেরকে জানাতে হবে। এবং এটা টোটালি হবে জানানোর জন্য আপনার ওয়েবসাইটের বাইরে যে জানাবেন অবশ্যই, তাই না? আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার সকল তথ্য এখানে লিস্টিং আছে, বাট এই তথ্য যে আপনার আছে সেটা জানানোর জন্য অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে বের হতে হবে। তো এটা এখানে বলা হচ্ছে done outside of your website with the potential to affect search engine rankings। এবং অবশ্যই এই ইচ অ্যান্ড এভরি স্টেপ আমরা কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর একটা অবশ্যই প্রভাব ফেলে। এবং আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর বলেছি, তার মধ্যে আমাদের অফ পেজের যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করব, এই প্রত্যেকটা টেকনিকই কিন্তু আমাদের হেল্প করবে আমাদের সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং, বা এখানে যেটা বলা হচ্ছে অফ পেজ এসইওটা এইডস ইন দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড ডোমেন অথরিটি অফ আ ওয়েবসাইট। মানে আপনার ওয়েবসাইটের অ্যাওয়ারনেস বাড়াবে, প্লাস ডোমেন অথরিটি বাড়ানো, এবং হচ্ছে সাথে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা একটু আপ করা, যেটা প্রত্যেকটা অফ পেজের যে টেকনিক আছে সব প্রত্যেকটা টেকনিকে কিন্তু আপনার এই স্কোর গুলো বাড়বে। ডোমেন অথরিটির স্কোর বলেন, র্যাঙ্কিং স্কোর বলেন, এগুলো কিন্তু আপনার বাড়বে। ঠিক আছে, তো এখন কিছু টার্মস জানবো অফ ব্যাকলিঙ্কিং এর। তো ব্যাকলিঙ্কিং এর কি রিলেশন উইথ অফ পেজ এসইওর সাথে, তাই না? তো অফ পেজ এসইও ইকুয়াল হচ্ছে ব্যাকলিঙ্কিং, অফ পেজ এসইও ইকুয়াল হচ্ছে ব্যাকলিঙ্কিং। সো কিছু টার্মস গুলো আমরা একটু মেমোরাইজ করব, এগুলো আমরা পূর্বে এগুলো আলোচনা হয়েছে, আবার একটু এই টার্মস গুলো নিয়ে একটু আলোচনা করব, এবং দেন হচ্ছে আমরা মেথড গুলোতে যাব। তো এখানে দেওয়া আছে ইন্টারনাল লিঙ্কস বা ইন্টারনাল ব্যাকলিঙ্কিং। এটা কে বলবেন ইন্টারনাল ব্যাকলিঙ্কিং কি? শারমিন আপু বলেন। ম্যাম আমি বলবো। আচ্ছা, শারমিন আপু বলবে এক্সটার্নালটা কি। সামিয়া আপু বলেন ইন্টারনাল ব্যাকলিঙ্কিং কি? ইন্টারনাল হচ্ছে আমার পেজের মানে আমার ওয়েবসাইটের অন্য পেজের সাথে যে লিঙ্কটা থাকবে সেটা।
মানে আপনারই ওয়েবসাইটের আরেকটা পেজের সাথে কোনো লিঙ্ক আপ করে দেওয়া, তাই না? তো ফর এক্সাম্পল আমরা একটু যে দেখে আসি, আমরা সার্চ করেছিলাম কি টাইপের কিওয়ার্ড দিয়ে, লাইক গার্ডেনিং টিপস বা মার্কেটিং টিপস। গার্ডেনিং টিপস থেকে সার্চ করার পরে আমি একটা ওয়েবসাইট ওপেন করছি। এখানে আমরা ব্যাকলিঙ্কিং গুলো কিভাবে চিনতে পারি, ব্যাকলিঙ্কিং গুলো কিভাবে চিনবো, এখানে তেমন ব্যাকলিঙ্কিং নেই এই সাইটটাতে। কিভাবে চিনতে পারবো, এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে। আন্ডারলাইন আছে, কালারটা একটু চেঞ্জড, এন্ড হচ্ছে এখানে আমার মাউস পয়েন্টারটা নিলে একটা ক্লিক, একটা বাটন মানে অপশন চলে আসছে, ক্লিকেবল, এখানে বোঝা যাচ্ছে যে এটা ক্লিকেবল। সো এগুলো হচ্ছে ব্যাকলিঙ্কিং। এবং আমি যখন এটা ওপেন করলাম, ইউটিউবে ওপেন করে দেখি, যখন দেখেন ফ্যাব আইকন দুটোরই সেম, তার মানে সেমই ওয়েবসাইটের অ্যানাদার আরেকটা পেজ হচ্ছে ওপেন হয়েছে। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিঙ্কিং। যাদের এটা নিয়ে কনফিউশন ছিল, ক্লিয়ার হয়ে নেন, ডাবল টাইম কিন্তু বলা হচ্ছে। এখন এক্সটার্নালটা কি হবে তাহলে? এক্সটার্নালটা হচ্ছে অন্য পেজের সাথে আর কি এটাতে লিংকিং করতে হবে। অন্য পেজ মানে? অন্য পেজ বলতে অন্য ওয়েবসাইটের সাথে। হ্যাঁ, এইটা এখন হয়েছে। আপনি অন্য পেজ, এটাও তো অন্য পেজ ছিল, এটাও তো অন্য পেজ। মানে নিজস্ব ওয়েবসাইটেরই কোনো পেজকে ব্যাকলিঙ্ক করলে ইন্টারনাল, আর যখন নিজস্ব না অন্য কারো ওয়েবসাইটের কোনো পেজকে আমি এখানে ব্যাকলিঙ্ক করালে তখন সেটা হবে এক্সটার্নাল। এক্সটার্নাল, জি। ইয়েস। এন্ড দেন হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কোনটা? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে যে কোনো একটা টেক্সট যার উপরে ক্লিক করলে একটা মানে কোনো তথ্য বা ইয়াতে নিয়ে যাবে সেটা। মানে আপু যে আমরা হাইপার লিংক করলাম যেটা ওইটাই আর কি অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, যে টেক্সটটুকুকে সিলেক্ট করে হাইপার লিঙ্কটা করেছি, লাইক এখানে বেসিক গার্ডেনিং টিপস, যে টেক্সটটুকুকে সিলেক্ট করে আমরা হাইপার লিঙ্ক বা এখানে ব্যাকলিঙ্ক অ্যাড করেছি, সেই টেক্সটটুকুকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়। ঠিক আছে? ম্যাম ব্যাকলিংক তো অবশ্যই রিলেভেন্ট হতে হবে না? অন্য তো দিলে তো আর ওটা গ্রহণযোগ্য হবে না, তাই না? কেন হবে না? আমি তো অন্যটা দিলে তো রিলেভেন্টই দিব, সেটা আসবে একটু পরে। না না এক্সটার্নাল সেটাই তো এক্সটার্নাল দেই বলতে- বা ইন্টারনাল দেই। ইন্টারনাল দিলেও হচ্ছে আপনার অবশ্যই রিলেভেন্ট কন্টেন্ট হইতে হবে, এক্সটার্নাল দিলে হচ্ছে রিলেভেন্ট কন্টেন্ট প্লাস রিলেভেন্ট ওয়েবসাইট হতে হবে, সেটাই আসবে। জি জি ম্যাম, জাস্ট ওটাই টার্মস গুলো জানতে একটু চাচ্ছি। আমরা মেমোরাইজ করে নিচ্ছি। দেন ডু ফলো, এটা বলেছিলাম আপনাদের অফ পেজের দিন বলবো, এটা মনে হয় বলিনি আপনাদের অন পেজে, এরকম একটা অপশন আসছিল তাই না? হ্যাঁ আপু, এটা বলা হয় না। ডু ফলো, যেটা আরেকটা নতুন নাম হচ্ছে স্পন্সর্ড লিংক। আর নো ফলো, ডু মানে এটা বোঝা যাচ্ছে যে ইয়েস সম্মতি কিছু, আর এটা তো নো সম্মতির কিছু বোঝা যাচ্ছে তাই না, নাম দিয়ে ইয়েস অর নো, ডু ইয়েস, নো তে নো। তো ডু ফলো এন্ড নো ফলো কি হয়, যখন আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন, আপনারা ব্যাকলিঙ্ক যখন ক্রিয়েট করলেন, সেটা ডিফল্টে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়েছে। এবং আপনার যখন ওকে, যেটা বলছিলাম, যখন আমার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক আমি করলাম, সেটা হোক আমারই কোনো একটা পেজ বা অন্য কারোর একটা কোনো পেজে, তখন সেটা ডিফল্টে ডু ফলোই হয়। অ্যান্ড র্যাঙ্ক ম্যাথে যখন আপনি লিঙ্কটা, হাইপার লিঙ্কটা যখন ইনসার্ট, মানে লিঙ্কটা যখন ইনসার্ট করলেন, তখনই ওখানে অপশন আসে যে এটা ডু ফলো হবে না স্পন্সর্ড হবে। বাট সেটা রিসেন্ট টাইমে আমরা তো র্যাঙ্ক ম্যাথ ফ্রি ইউজ করছি তাই না, ফ্রিতে এই মেথডটা এখন আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে সিস্টেমটা। তার মানে আহ এটা হচ্ছে অটোমেটিক্যালি ডু ফলোতে যাচ্ছে। তো র্যাঙ্ক ম্যাথ প্রোতে যেটা দেখলাম আমার ক্লায়েন্টের ড্যাশবোর্ড থেকে, তার এখানে আবার ডু ফলো বা স্পন্সর দেওয়ার অপশনটা দেখাচ্ছে। তার মানে এটা অনলি প্রো ম্যাথ ভার্সনে নিয়ে গেছে, যেটাকে আমি ডু ফলো দিব আর নো ফলো দিব এই মেথডটা। এখন তাহলে ডু ফলো আর নো ফলো দেওয়া যায়, সেট করা যায় ফ্রম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ প্রো, বুঝলাম। এবং আরো কিছু মেথড আছে, সেভাবেও কিন্তু ডু ফলো নো ফলো সেট আমরা করতে পারি ম্যানুয়ালিও। তো সেক্ষেত্রে এই ডু ফলো আর নো ফলো কোনটার কি সুবিধা অসুবিধা সেটা এখন জানবো। ওকে, তো যেটা বলছিলাম যে ডু ফলো এন্ড নো ফলো আসলে কোনটার আসলে অ্যাক্টিভিটিটা কেমন। তো যখন আমরা ডু ফলো সেট করব, তখন লিঙ্ক জুস নামে একটা অদৃশ্য স্কোর পাসিং হয় ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার পেজ। লাইক এই যে এই পেজটা, এরা হচ্ছে 25 গার্ডেনিং টিপস নিয়ে লেখালেখি করেছে। এখানে বেসিক গার্ডেনিং টিপস নামে
আরেকটা পেজকে সে এখানে ব্যাকলিং করেছে তারই ওয়েবসাইটে, এটা তার অন্য ওয়েবসাইটে হতে পারতো, এটা ইট ডাজন্ট ম্যাটার, যেটা আমার নিজের ওয়েবসাইটই হবে আর অন্যের ওয়েবসাইট হবে, মানে ইন্টারনালি হবে বা এক্সটার্নালি হবে, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে কি, ম্যাটার করছে যে এটা ডু ফলো গেল না নো ফলো গেল। তো যখন এটা ডু ফলো হলো, মানে ডিফল্টে এটা ডু ফলোই হচ্ছে, তখন এই পেজ থেকে লিঙ্ক জুস পাস হয়ে ওই পেজটাতে চলে যাচ্ছে। তো এটা আপনার ওয়েবসাইটে হলে আপনার আরেকটা পেজে যাচ্ছে, আবার অন্য একটা ওয়েবসাইটে যদি হয়, অন্য পেজকে যদি আপনি এক্সটার্নালি দেন, এক্সটার্নালি যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটে পেজকে দেন, সেক্ষেত্রেও কিন্তু যাচ্ছে, লিঙ্ক জুস পাস হচ্ছে, অদৃশ্য স্কোর, মানে যে পেজটাতে লিঙ্ক জুস পাস হচ্ছে, মানে যে পেজকে এখানে লিঙ্কিং করা হয়েছে, সে আরো মোর পাওয়ারফুল হচ্ছে থ্রো আপনার এই লিঙ্ক জুস, এই ডু ফলোর মাধ্যমে যে লিঙ্ক জুসটা দিচ্ছে। এবং যদি আমি এটা নো ফলো করে দিই, তাহলে লিঙ্ক জুসটা পাসিং হচ্ছে না। তো আমাদের নিজেদের এক পেজ থেকে অন্য পেজে অবশ্যই, মানে ইন্টারনালের ক্ষেত্রে অবশ্যই আমরা ডু ফলো রাখবো, অ্যান্ড এক্সটার্নালের ক্ষেত্রে কি ডু ফলো রাখবো না নো ফলো রাখবো। এক্সটার্নালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে র্যাঙ্ক ম্যাথে যখন আমরা এসইও করি, আমাদেরকে কিন্তু ওরা রেকমেন্ড করছিল যে মিনিমাম একটা যেন এক্সটার্নাল থাকে এবং সেটা যেন ডু ফলো থাকে, তাই না? এখন আপনি নতুন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক বাড়াতে হলে আপনাকে অবশ্যই একটা এক্সটার্নাল এক্সটার্নাল ব্যাকলিংক, এবং তাকে অবশ্যই যে আমার ডু ফলো একটা দিচ্ছে আমার স্কোরটা বাড়ার জন্য। কিন্তু যখন আপনার ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মতন পাওয়ারফুল হবে, অসংখ্য ভিজিটর আসছে পার ডে, আপনার ডোমেন অথরিটি অনেক হাই, তখন কি আপনি অন্য এক্সটার্নাল গুলোকে কি আপনি আপনার এখানে স্থান দিবেন? বা দিলেও কি সেটা আপনি ডু ফলো দিবেন? দিবেন না। দিবেন, বাট কিসের বিনিময়ে দিতে পারেন? একটা পেমেন্ট আদান প্রদান হবে। হ্যাঁ, একটা হচ্ছে পেমেন্ট আদান প্রদান হবে, মানে অবশ্যই আপনাকে সে পে করবে। লাইক আমার একটা গার্ডেনিং রিলেটেড ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমাকে একটা ব্যাকলিং দাও, তার বিনিময়ে সে আমাকে ব্যাকলিং দিতেও পারে। যদি তারা এই প্রমোটিং গুলা করে থাকে, তাহলে সে অবশ্যই দিবে, এবং তার বিনিময়ে তার একটা অ্যামাউন্ট চার্জ করা থাকে, যে এত সে চার্জ করে, তার বিনিময়ে সে আমাকে একটা ব্যাকলিং দিবে, এবং সেটা ডু ফলো হবে না নো ফলো হবে, তার উপরে প্রাইসিংটা আবার কিছুটা চেঞ্জেস আসবে। ডু ফলো হলে একটু প্রাইসটা আরেকটু হয়তো বা বাড়তে পারে, কারণ তার এখান থেকে লিঙ্ক জুস পাস হচ্ছে, আমারটাকে আরো পাওয়ারফুল করছে। নাম্বার ওয়ান তো ভিজিটর পাচ্ছি আমি, প্লাস আমার ওয়েবসাইটটা একটু পাওয়ারফুল হচ্ছে। আর সেলিম রেজা ভাই যেটা বললো যে রিলেভেন্ট সাইটে তো হইতে হবে, তাই না? আমাদের যে এক্সটার্নালটা, তো এটা কিন্তু আমি আগেও বলেছি যে আপনারা ট্রাই করবেন যে অবশ্যই রিলেভেন্ট সাইট, যে যেটা ডোমেন অথরিটি হাই, এবং অবশ্যই রিলেভেন্ট হবে, কারণ আপনি যে অ্যাঙ্কর টেক্সটার পিছনে ব্যাকলিং করছেন, অবশ্যই ওইটার সাথে ম্যাচ থাকতে হবে। লাইক বেসিক গার্ডেনিং টিপস, এইটার ব্যাকএন্ডে আমি যে লিঙ্কটা অ্যাড করবো, অবশ্যই গার্ডেনিং টিপস নিয়ে লেখা থাকবে। এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং টিপস নিয়ে লেখা কোনো কন্টেন্ট আমি অ্যাড করব না। এবং এইটা হাই দিয়ে কিনা, যদি সে আমাকে পে না করে থাকে, আমি নতুন ওয়েবসাইট, অবশ্যই আমাকে সে পে করবে না। তো তার জন্য আমি কি করব, এই রিলেটেড যে হাই ডোমেন অথরিটি ওয়ালা সাইট অথবা উইকিপিডিয়াকে বলেছিলাম আপনারা ব্যাকলিঙ্ক দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো দেখেন ব্যাকলিঙ্কিং করা আছে। লাইক হচ্ছে আমি এখানে লাইক হচ্ছে ফ্লাওয়ার বার্ডস, এই ফ্লাওয়ার বার্ডস এই অ্যাঙ্কর টেক্সটার পিছনে আমি একটা ব্যাকলিঙ্ক করেছি, তাহলে আমার কন্টেন্টটা কেমন টাইপের হবে? অবশ্যই ফ্লাওয়ার বার্ডস নিয়ে হচ্ছে এ টু জেড, বা একটা টিপস রিলেটেড বা যে কোনো একটা টাইপের একটা কন্টেন্ট হচ্ছে আমার আছে, সেটা বা অন্যদের আছে, সেইটা আমি অবশ্যই রিলেভেন্টটাই দিব, ইরিলেভেন্ট তো হবেই না। এবং সেটা ডোমেন অথরিটি যেন মিনিমাম আমার থেকে হাই থাকে, এবং যত বেশি হাই থাকে তত ভালো। এবং কেন ভালো সেটা আমরা আরো যখন স্টেপগুলোতে আসবো তখন আরো বুঝতে পারবেন, যে আসলে হাই ডোমেন অথরিটি ওয়ালা সাইটের সাথে লিঙ্ক আপ থাকলে কতটা সুবিধা, এবং কিভাবে আসলে গুগল আপনাকে দেখে এই হাই ডিওয়ালা সাইটগুলোর সাথে লিঙ্কিং করার কারণে। ঠিক আছে, তাহলে আমরা লিঙ্ক জুস, ডু ফলো, নো ফলো ক্লিয়ার, তাই না? লিঙ্ক জুস তো বলেন নাই। লিঙ্ক জুস, জি, লিঙ্ক জুস লিঙ্ক বলেন জুস নাই। এই যে ডু ফলো যদি আপনি সেট করে দেন, মানে ডিফল্টে ডু ফলোই সেট হবে ব্যাকলিঙ্কিং এর সময়, এখানে একটা লিঙ্ক জুস মানে অদৃশ্য স্কোর পাসিং হবে। আর আপনার নো ফলো সেট করলে লিঙ্ক জুসটা পাস হবে না, দ্যাটস ইট। ঠিক আছে, আপু তো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু এখানে আমরা ব্যাক লিঙ্কিং হচ্ছে মানে কতটা আমরা অ্যাড করতে ম্যাম, পারবো? নো ফলোটা কিভাবে ক্রিয়েট করবো? আমরা তো ডু ফলো করেছি, নো ফলোটা হ্যাঁ, কিভাবে ক্রিয়েট করবো? নো ফলোটাই যে একটু পরে যখন আমরা এই যে ব্যাকলিঙ্কিং করব তখন দেখবো। আর কয়টা ব্যাকলিঙ্কিং করবেন আপু, এটার কোনো লিমিট নেই, যত বেশি ব্যাকলিঙ্কিং আপনার ওয়েবসাইটে আছে
তত বেশি পাওয়ারফুল আপনার ওয়েবসাইটটা মনে করবেন, ঠিক আছে? জি। আর একটা ব্লগ পেজের জন্য এটা তো জাস্ট খালি আপনি ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক দেখছেন, আমরা তো এখন এই ব্যাকলিঙ্ক দেখবো না, আমরা এখন অন্য টাইপের ব্যাকলিঙ্ক গুলো দেখবো, যে যে মেথড গুলো এখানে দেওয়া আছে। আর এই ওয়েবসাইটের জন্য যদি বলেন যে এখানে আপনি মিনিমাম 3টা দিবেন, হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল, এক্সটার্নাল মিনিমাম একটা, বেশি আরো দিতে পারে। আর ইন্টারনাল মিনিমাম 3টা যদি এই পেজের জন্য আস্ক করে থাকেন। দেখেন তারা অনেকগুলো ইউজ করেছে, কিন্তু তারা কিন্তু অনেকগুলো ব্যাকলিঙ্কিং দিয়েছে। দেখেন কয়টা ওয়ার্ডস, এটা হচ্ছে সর্বোচ্চ 1000+ আছে, 1000+ অবশ্যই আছে ওয়ার্ডস। কয়টা ব্যাকলিং করেছে, অনেকগুলো করেছে, ঠিক আছে? বেশি দিলে কোনো প্রবলেম হয়নি ম্যাম? নো প্রবলেম নেই, প্রবলেম নেই। আপনি রিলেভেন্ট হলে, যদি রিলেভেন্ট হয়, প্রবলেম নেই। জি। এখন হচ্ছে 5টা পাওয়ারফুল ব্যাকলিঙ্কিং এর মধ্যে নাম্বার 1 হচ্ছে সোশিয়াল বুকমার্কিং। সোশিয়াল বুকমার্কিং হচ্ছে খুবই ইজি একটা মেথড। হ্যাঁ, তো এটা আগে আমাকে জানতে হবে সোশিয়াল বুকমার্কিং সাইট গুলো কি। সোশিয়াল সাইট গুলো হচ্ছে সোশিয়াল বুকমার্কিং সাইট লিস্টে চলে আসছে, যে রিসেন্টলি ক্লাস গেল তো অফ পেজে চলে আসছে। তো এখানে দেখেন 1300+ সোশিয়াল বুকমার্কিং সাইটের লিস্ট, এখানে 200+, এখানে হচ্ছে আবার 100+, এখানে 1200+, 99+, হ্যাঁ, 1800+ এখানে আছে আপনার সোশিয়াল বুকমার্কিং সাইটের লিস্ট, অসংখ্য আছে। তো এখানে আমি কিছু, শুরুতে এখানে কিছু দেখে দেখেন pinterest.com, একে বলছে একটা আপনার সোশিয়াল বুকমার্কিং সাইটের লিস্টের মধ্যে pinterest.com প্রথমে আছে। তারপরে রেডিট, মানে যেগুলো একটু কমন গুলো আমি একটু দেখাই। টামলার, এই টামলারটা আজকে দেখবো, এটা সোশ্যাল বুকমার্কিং সাইট, ঠিক আছে? আরো অনেকগুলো আছে, নাম জানা না জানা অনেক সাইট আছে। তারপরে হচ্ছে আপনার ফেসবুকও কিন্তু সোশ্যাল বুকমার্কিং সাইট, যদি এখানে দেয়নি, দেখি এরা দিয়েছে কিনা, ব্যাপার। twitter.com, facebook.com, google.com, দেখছেন এগুলো হচ্ছে সোশিয়াল বুকমার্কিং সাইট, এবং এদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, আলেক্সা র্যাঙ্কিং ও দেওয়া আছে। আলেক্সা র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডের যত শত কোটি হাজার লক্ষ ওয়েবসাইট আছে সবগুলোর র্যাঙ্ক নির্ধারণ করে। যত ওয়েবসাইট লাইভ আছে অন গুগল, সবারই কোনো না কোনো একটা র্যাঙ্ক আছে, এবং নাম্বার 1-এ আছে কি সে নিজেই, তাই না? নাম্বার 1-এ সেই আছে, এবং এরপরে সিরিয়াল ওয়াইজ 2, 3, 4, 5 এভাবে একটা র্যাঙ্কিং দিয়ে থাকে ফ্রম গুগল। তো টুইটার, ফেসবুক, এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আমরা চিনি জন্য আপনাদের মনে হচ্ছে আচ্ছা এটা তো আমাদের চেনা জানা, বাট না জানা না চেনা অনেক অসংখ্য সোশ্যাল মিডিয়া সাইট আছে, সোশ্যাল বুকমার্কিং সাইট আছে। এবং এদের ডোমেন অথরিটি দেখবো অনেকগুলো আছে, যে ডোমেন অথরিটি অনেক লো, যেমন 23 একটা চলে গেল, কই 28, আমি এগুলো একটু অ্যাভয়েড করব। হ্যাঁ, 23 এগুলো একটু অ্যাভয়েড করব, কম ডোমেন অথরিটি ওয়ালা সাইট গুলোকে একটু অ্যাভয়েড করব। 22, ঠিক আছে? দেখেন .biz, মানে এটা টিএলডি ডোমেনের মধ্যেও পড়ে না, তাই না? তো এইগুলো হচ্ছে আমি একটু অ্যাভয়েড করব। তো আমরা মোস্টলি হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইট হিসেবে আমরা সাইন আপ করব কোনগুলাতে, যেগুলোর ডোমেন অথরিটি অনেক হাই। এবং এখানে মেথড কি জানেন, খুবই সিম্পল মেথড, যেটা হচ্ছে আপনাদের মনে হবে এত সহজ কাজ। মিনিট, একটা পেজ, কোন পেজ তো দেখি না, ফ্রি পেজ কই, ফ্রি পেজে যাই, মানে আমাদের ডেমো পেজ একটাতে। তো এখন সোশ্যাল বুকমার্কিং সাইটে যে আপনাকে কি করতে হবে, কিছুই না, এই সাইটগুলোতে যে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই আপনার ক্লায়েন্টের জিমেল অ্যাড্রেস বা ডিটেল দিবে, তা না, আপনার নিজের জিমেল অ্যাড্রেস এন্ড ডিটেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এবং আপনি অফ পেজ এসইওর ক্ষেত্রে যত বেশি ডেটাবেজ আছে সে তত পাওয়ারফুল। সো আপনাকে ডেটাবেজ সমৃদ্ধ করতে হবে। আপনার এখানে কাজ করতে হলে, লাইক নিউ অবস্থায় আপনাকে অনেক অনেক রিসার্চ করা লাগছে, বাট একটা সময় দেখা যাবে 6 মাস 1 বছর কাজ করার পরে আপনার হাতে হিউজ ডেটাবেজ আছে, এখন আপনার কাজটা অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, লাইক আপনি এখানে ডেটাবেজ গুলো আপনারা আপনাদের নিজস্ব সুবিধা ওয়াইজ আপনারা করবেন, রেডি করবেন। লাইক এটা হচ্ছে, আমি এটা সোশিয়াল বুকমার্কিং সাইটস, ঠিক আছে? এটা আপনার সোশ্যাল বুকমার্কিং সাইটস, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিবেন, এটা হচ্ছে সাইট ইউআরএল দিবেন, সাইট ইউআরএল, তারপরে ইউজার নেম। সাইন আপ করতে গেলে কি লাগবে? ইউজার নেম লাগবে না? জিমেল অর ফোন নাম্বার, এগুলো লাগবে না অ্যাকাউন্ট খুলতে গেলে?
সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অ্যাকাউন্ট পেজ খুলতে গেলে, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগবে? এগুলোই তো লাগবে। তারপরে পাসওয়ার্ড, লাইক আপনি কমনলি অর ইন জেনারেল একটা প্রোফাইল খুলে রাখলেন বিজনেস নাম দিয়ে। এই একটা প্রোফাইলে আপনি হচ্ছে কি করবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য, বিজনেসের জন্য, নিশের জন্য আপনি এই ইয়াটা করবেন, বুকমার্কিংটা করবেন। তো এখানে আপনার সাইট ইউআরএল দিবেন, লাইক হচ্ছে এখানে আপনি সাইটের লিঙ্ক গুলো কপি করলেন, pinterest.com বা অন্য যেগুলো আছে scope.it, আপনি একটা অন্য টাইপের নাম নিলাম, এখানে সাইটের ইউআরএল দিবেন। তারপরে এই সাইটটা সাইন আপ করার সময়, সাইন আপ তো এখানে আপনার হাজার হাজার সাইটেও আপনার বুকমার্কিং সাইটে আপনাকে সাইন আপ হতে পারে। তো এইগুলাতে সাইন আপ হতে গেলে কি কঠিন কিছু হবে আপনাদের জন্য? অবশ্যই না, কারণ আপনারা অসংখ্য সোশ্যালে অলরেডি সাইন আপ করে আসছেন। সাইন আপ হয়ে এখানে ওইটার ইউজার নেমটা রাখবেন, কোন ফোন নাম্বার ও জিমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করেছেন সেটা রাখবেন, এটা পাসওয়ার্ড রাখবেন। যখনই কাজ করবেন সিরিয়াল থাকবে আপনার এখানে, এখানে জাস্ট ক্লিক করে এটা ওপেন করে করে আপনি যে জাস্ট কি করবেন, আপনার কাজটা হবে হচ্ছে এখানে যে আমাদের নর্মালি পোস্ট ক্রিয়েট অপশন থাকে, এই সবগুলোতে আমাদের পোস্ট ক্রিয়েট অপশন আছে। এবং এখানে আমাদের যে মূল ডোমেন যেটা মানে ishifon.com, আপনার ওয়েবসাইটে একটা মূল ডোমেন থাকবে না? মূল ডোমেনটাকে আপনারা পোস্টের মাধ্যমে, আমরা ইউজুয়ালি কি করেছি, পোস্টের মাধ্যমে আমরা একটা প্রোডাক্টের লিঙ্ক, যে আপনারা যেমন এক্সামটা দিলেন কি না ছিল আইটেমগুলো, টি শার্টে, তাই না? যে বাই নাও ফ্রম হেয়ার এরকম দিয়ে আপনি হচ্ছে ওই প্রোডাক্ট পেজের লিঙ্কটা দিয়েছিলেন, তাই না, পোস্টের ক্ষেত্রে। ওইটা কিন্তু সোশ্যাল বুকমার্কিং না, ওটা কিন্তু আপনার একটা প্রোডাক্ট প্রমোশন করেছেন। আর সোশ্যাল বুকমার্কিং হবে আপনার মেইন ডোমেনটা, মেইন ইউআরএলটা ডিরেক্ট শেয়ার, এভাবে। হ্যাঁ, কোনো ইমেজ টিমেজ কিছু দিবেন না, অনলি মেইন ডোমেনটাকে শেয়ার করবেন, এটা সোশ্যাল বুকমার্কিং হবে। এখন আপনাদের মনে হতে পারে যে ম্যাম এটা আর এমন কি? এখন এটার আসলে কেন এটা পাওয়ারফুল বা এটা কেন প্রায়োরিটি দিবে গুগল, লাইক বুঝেন, নর্মালি থিঙ্কিং করেন যে এদের ডোমেন অথরিটি গুলো দেখেন। ওই আরেকটা সাইট ছিল যে, আচ্ছা, লাইক দেখেন টুইটারের ডোমেন অথরিটি দেখাচ্ছে 100 মেবি না, 98-99 থাকার কথা। আচ্ছা যাই হোক, টুইটারে দেখাচ্ছে 100, ফেসবুক 100, গুগল 98, পিন্টারেস্ট 98, টাম্বলার 100, এত এত হাই ডোমেন অথরিটি ওয়ালা ওয়েবসাইট। যখন আপনি আপনার কোনো একটা বিজনেসকে এখানে লিঙ্ক আপ করাবেন এদের সাথে, মানে এই লিঙ্কিং এর সাথে কি জড়িয়ে যাবে, আপনি যখন এটা পোস্ট করবেন এই লিঙ্কটা কি হবে, facebook.com/ দিয়ে কিন্তু আমার এই পোস্টটা আসবে, তাই না? তো যখন আপনি এত হাই ডোমেন অথরিটি ওয়ালা সাইটগুলোর সাথে আপনি লিঙ্ক আপ হচ্ছেন, তখন গুগল এটা কি চোখে দেখে যে এই ওয়েবসাইটগুলো যেহেতু এত পাওয়ারফুল, এই যে এগুলো দেখেন ডোমেন অথরিটি কত হাই, এত হাই ডোমেন অথরিটি ওয়ালা যেহেতু এই ওয়েবসাইট গুলো, সো এদের সাথে যারা লিঙ্ক আপ হয়ে আছে অবশ্যই তারাও অনেকটা পাওয়ারফুল। অবশ্যই তাদেরকেও পাওয়ারফুল বা মানে ইউনিক বা হচ্ছে ওইগুলোকে আসলে গুড কন্টেন্ট বা গুড কোয়ালিটি অফ কন্টেন্ট ধরা হয়ে থাকে। কারণ এই সোশ্যাল মিডিয়াগুলো কি অনেক নিয়ম কানুন দ্বারা আবদ্ধ না? আপনি চাইলে কি এখানে ইলিগাল পোস্ট পাবলিশ করতে পারবেন অন ফেসবুক অর টুইটার বা যে কোনো জায়গায়? আপনি কোনো ইলিগাল কোনো পোস্ট বা যেটা হচ্ছে যে ধরনের পোস্ট গুলো আসলে অ্যাকসেপ্টেবল না বা তাদের রুলস এর বাহিরে, এই ধরনের পোস্ট পাবলিশ করে কি আপনার অ্যাকাউন্টটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন? ইলিগাল কোনো প্রোডাক্টের যদি অ্যাড দেন, হ্যাঁ, বা আপনার অডিয়েন্সকে মিসগাইডেড করা হচ্ছে, বা হার্মফুল কোনো কন্টেন্ট কি আপনি অ্যাড বা প্রমোশনের জন্য কি কোন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি চাইলে কি চালাতে পারবেন? আপনাকে ব্যান বা ডিসেবল করে দেবে না? ডিসেবল করে দেয়। তো এই সোশ্যাল মিডিয়াগুলো এত নিয়ম কানুন বা এত রুলস দ্বারা আবদ্ধ, তো এখানে যখন আপনার বিজনেসটা আছে বা এখানে লিঙ্কিং আছে বা টিকে আছে, তখন এটা গুগলের সেন্সে এটা এভাবেই এটা কাউন্ট হয় যে এদের কন্টেন্টও হচ্ছে ভালো কোয়ালিটির কন্টেন্ট, দ্যাটস ওয়াই এরা এই হাই ডোমেন অথরিটি ওয়ালা সোশ্যাল সাইটগুলোর সাথে কানেক্টেড। ঠিক আছে? তো এই কারণে এই সোশ্যাল বুকমার্কিংটা গুগলের চোখে এটা ওরা ভালো চোখে দেখে যে ওদের যেহেতু ডোমেন অথরিটি হাই। এখন আপনারা এখানে আরেকটা কাজ করেছিলেন, টুইটারের বায়ো সেকশনের নিচে ওয়েবসাইট অ্যাডের অপশন ছিল না? ফেসবুক পেজেও আছে, গুগলে আছে, পিন্টারেস্টে আছে, মানে সব জায়গায় কিন্তু আপনার ওয়েবসাইট অ্যাডের অপশন আছে, ইনস্টাগ্রামে আছে, আছে না?
এটাও ওয়ান কাইন্ড অফ আপনার এটাকে বলা হয় প্রোফাইল বুকমার্কিং। এটা ওয়ান কাইন্ড অফ বুকমার্কিং মধ্যে পড়ে, এটাকে বলা হয় প্রোফাইল বুকমার্কিং। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল বুকমার্কিং ধরা হয় যখন আপনি সোশ্যাল বুকমার্কিং করতে যাবেন, তখন আপনি প্রোফাইল বুকমার্কিংটা করে দিতে পারেন। যখন যেই ওয়েবসাইটের জন্য করবেন তখন তার মেইন ডোমেনটা আপনার যে অ্যাকাউন্টের সেটিং অপশন আছে সেখানে যে অ্যাড করে দেবেন, ঠিক আছে। দেন ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং অ্যান্ড কোশ্চেন অ্যান্সার সাইট ব্যাকলিঙ্কিং, এই তিনটার মেথড সেম কিন্তু প্লেসটা আলাদা। তিন জায়গা থেকে হবে, প্লেসটা আলাদা বাট মেথড সেম। বিফোর দ্যাট আমি কথা বলবো হচ্ছে গেস্ট পোস্টিং নিয়ে, ঠিক আছে। এই তিনটার পরে আলোচনা করছি, আমরা গেস্ট পোস্টিং নিয়ে আলোচনা করি। গেস্ট পোস্টিংটা কি, মানে ওয়েবসাইটে আমরা পোস্ট করে আসছি না, আপনারা পোস্ট করেছেন না, একটা পোস্টে তো আপনারা অন পেজ এসইও করেছেন, তাই না? তো সেই পোস্টটা করতে হবে অ্যাজ আ গেস্ট হিসাবে। কোথায়? গেস্ট হিসেবে পোস্ট সোশ্যাল করতে হবে সোশ্যাল বুকমার্ক গুলোতে। না, সোশ্যাল বুকমার্কিং গুলোতে না, অন্যদের ওয়েবসাইটে। লাইক হচ্ছে ওই গার্ডেনিং চলে গেল, গার্ডেনিং টিপস, আমি ওই ওয়েবসাইটটাতে আবার যাই। এখন দেখেন গার্ডেনিং টিপস লেগে সার্চ করতেই এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আছে, তাই না? এখন আমারও সেম টাইপের একটা ওয়েবসাইট আছে, লাইক ধরেন গার্ডেনিং রিলেটেড। এখন আমি তাকে বলছি আমি হচ্ছে অ্যানাদার একটা ওয়েবসাইটের ওনার, আর এই ওয়েবসাইটের একটা ওনার আছে। সো তার সাথে আমার কানেক্ট হওয়ার মেথড আছে, কিন্তু এখানে যদি তাদের কন্টাক্টে যান, কন্টাক্ট আস, এখান থেকে তাদের সাথে কন্টাক্ট করা যাবে। হ্যাঁ, এই যে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে। তাদের বিভিন্ন কোন সেকশনে কারা কোন ইমেল দ্বারা চেকিং করছে দেখতে পারবেন। অথবা অনেক জায়গায় কন্টাক্ট আস পাবেন না, সোশ্যাল আইকন গুলো তো আছে, সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে গেলেও ইমেল পাওয়ার সম্ভাবনা আছে। যেমন এরা এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেনি, কিন্তু অন্যান্য ওয়েবসাইট গুলো করতেও পারে, তাই না? অন্যান্য ওয়েবসাইট গুলো করবে। তো এদের সাথে তখন আমি কন্টাক্ট করলাম যে তোমরা কি গেস্ট পোস্ট অ্যালাউ করো কিনা। কেন গেস্ট পোস্ট অ্যালাউ করো কিনা, কেন কেন আস্ক করবো, কারণ এটা আস্ক করে নিতে হবে। যদি তার গেস্ট পোস্ট অ্যালাউ করে তখন আমরা তাদের সাথে আরেকটু ইনডেপথ কনভারসেশনে যাব। তখন সে যদি বলে হ্যাঁ আমরা করি, তখন গেস্ট পোস্টটা আমরা কিভাবে তাদেরকে অফার করব, এই গার্ডেনিং রিলেটেডই আমরা হচ্ছে একটা কন্টেন্ট তাদেরকে রাইটিং করে দিব। এবং সেটা হচ্ছে এই যে এরকম ভাবে যে যে রাইটার লিখে দেবে সেই রাইটার দ্বারাও দেখাতে পারে অনেক সময়। আবার দেখা যায় যে না, ওদের নিজস্ব রাইটারদেরই নাম দেখায়, বা ওয়েবসাইটের ওনার যে তার নামটাই অনলি মেনশন করে। সে হয়তো ওয়েবসাইটের ওনার, অনেক সময় দেখা যায় অনলি ওনারের নামে মেনশন করে, বাট রাইটার থাকে অনেকে। তো আমি তাকে একটা ব্লগ পোস্ট লিখে দিব। সো ব্লগ পোস্ট লিখে দিলেই সে যে এটা তার অ্যাকাউন্টে বা তার ওয়েবসাইটে পাবলিশ করবে তা না। এই ব্লগ পোস্টের মধ্যে অবশ্যই আপনার কোয়ালিটি থাকতে হবে। কি কি কোয়ালিটি থাকতে হবে, যেসব কোয়ালিটি নিয়ে আমরা আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এসইও অপটিমাইজড হতে হবে। হ্যাঁ, আপনার 100% ইউনিক হতে হবে, যেন কোনো আপনার কপি কিছু না আসে। আপনাকে মিডিয়া ফাইলগুলো প্রোভাইড করতে হবে, ইমেজেস অর ভিডিওস, মিডিয়া ফাইলগুলো দিতে হবে। এবং হচ্ছে অবশ্যই আপনার কিওয়ার্ড রিসার্চ করে, মানে A to Z আমাদের যে মেথডগুলো আমরা শিখে আসলাম, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এই সবকিছু করে তাকে একটা কন্টেন্ট আমি প্রোভাইড করবো। মিনিমাম 700 থেকে 1000 ওয়ার্ডস ধরে রাখেন মিনিমাম, আরো ম্যাক্সিমাম যদি সে বলে, এটা আলোচনা সাপেক্ষে। তো এখন তাকে আপনি এই ব্লগ পোস্টটা লিখে দিবেন। আমি লিখে দিব এই ওয়েবসাইটের ওনারকে আমি অফার করছি, আমি তোমাকে একটা ব্লগ পোস্ট লিখে দিচ্ছি। এখন এটা আমি যদি রাইটার হয়ে আমিও লিখে দিতে পারি, বা আমি আরেকজন রাইটার হায়ার করে আমি লিখে দিতে পারি। তার জন্য আমার রাইটারকে আমার 40, 50 বা $100 বা যত আসে সেই ওয়ার্ড ওয়াইজ আমি তাকে একটা পেমেন্ট আমার রাইটারকে করে দিলাম। তার মানে আমার রাইটার থেকে আমি এটা পারচেস করলাম আমার ব্লগটা। এখন আমি এটা অফার করছি অ্যানাদার একটা ওয়েবসাইটকে, তুমি আমার এই পোস্টটা দেখো, তোমার পছন্দ হয় কিনা, তাহলে তুমি তোমার ওয়েবসাইটে এটা পোস্ট করতে পারো। তখন তার যদি কন্টেন্টটা ভালো লাগে সে এটা পোস্ট করবে। এবং তার বিনিময়ে মূল্য আমি কি পাবো, আমি তাকে যে একটা গেস্ট পোস্টের অফার করলাম, আমি তার ওয়েবসাইটে পোস্টটা করে দেব, তার বিনিময়ে আমি কিভাবে বেনিফিটেড হইতে পারি, তার বিনিময়ে হচ্ছে সে তার ব্লগ পোস্টে আমাকে একটা ব্যাকলিংক দেবে। এরকম একটা ব্যাকলিংক দেবে। এই একটা ব্যাকলিংকিং এর জন্য আপনাকে অনেক খাটাখাটনি করা লাগবে, এবং এটা খুব পাওয়ারফুল ব্যাকলিংকিং। সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল বুকমার্কিং এগুলোর থেকে অনেক পাওয়ারফুল এই ব্যাকলিংকিং গুলো।
ঠিক আছে? তো এখন পাওয়ারফুল ব্যাকলিঙ্কিং, এখন আমি দুইভাবে এটা থেকে বেনিফিটেড হব। নাম্বার ওয়ান, তার তো অনেক ভিজিটর আসে, সেখান থেকে কিছু ভিজিটর মধ্যে চলে যাবে লিঙ্কে ক্লিক করে। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করে চলে যাবে। এবং এইটা একটা জাস্ট 1 মান্থ or 2 মান্থসের জন্য তা কিন্তু না, এটা কিন্তু একটা লং টাইমের জন্য আপনি ব্যাকলিঙ্ক পেলেন। কিভাবে? এই যে ওয়েবসাইটটা, সে যখন একটা পোস্ট এখানে পাবলিশ করলো, এখান থেকে কিন্তু তার ভিজিটর আসবে, তাই না? এই ব্লগে যদি ওই যে আমি বললাম যে ওই মেথড গুলো অ্যাপ্লাই করে যদি আমি রাইটিং করে দেই, অবশ্যই সে ভিজিটর পাবে, যেহেতু এটা ডোমেন অথরিটি ভালো। এবং আমরা গেস্ট পোস্ট করতেও যাব, কিন্তু এই যে তখনও কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে হাই ডোমেন অথরিটি ওয়ালা সাইটের সাথে আমরা গেস্ট পোস্ট করার চেষ্টা করব। তখন এখানে আমরা দেখব যে ডোমেন অথরিটির ভালো কিনা, তারপরে তার ওয়েবসাইটে কোনো স্প্যাম স্কোরটা দেখব, যে স্প্যাম স্কোরটা মানে পারফেক্ট আছে কিনা, রেড সিগন্যালের মধ্যে গেছে কিনা, এই জিনিসগুলো একটু চেক করে নিলে ভালো। এবং এটা কিন্তু আপনার যে কোনো ব্যাকলিঙ্কিং এর ক্ষেত্রে আপনি যদি এগুলো চেক করে নেন, তাহলে আপনি রিস্ক ফ্রি থাকলেন। ঠিক আছে? সো আমি ওটার একটা ফরম্যাট করে দেখাচ্ছি কিভাবে এই ফরম্যাট গুলো করবেন। তো আমি এই ওয়েবসাইটকে যখন আমার কন্টেন্টটা আমি রাইটিং করে দিলাম, সে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিল, আমি বেনিফিটেড হলাম, আমি ভিজিটর পাচ্ছি। এবং ইউজুয়ালি এগুলো ডু ফলো দিয়ে থাকে ওরা বেশিরভাগ। হ্যাঁ, ডু ফলো দেয়, তাহলে কি আপনি লিঙ্ক জুস পাচ্ছেন না এটার মাধ্যমে? লিঙ্ক জুসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডু ফলো দেওয়াতে। তাহলে এইভাবে বেনিফিটেড হলাম, লিঙ্ক জুস পাচ্ছি, এন্ড আমি কিছু ভিজিটর পাচ্ছি। আর সে বেনিফিটেড হলো কিভাবে? সে যে ভিজিটর আসতেছে সেটা থেকে আর্নিং হচ্ছে। এবং কিছু কিছু ব্লগ পোস্টে তাদের পেমেন্টও করতে হয়, আপনি পোস্টটাও দিবেন তাদেরকে লিখে, একটা একটা 1000 ওয়ার্ডের ব্লগ আপনি লিখে দিলেন ফ্রি, মানে ফ্রিতে তো না, সে আপনাকে ব্যাকলিঙ্ক দিয়েছে, মানে এটার তো একটা ভ্যালু আছে, তাই না? প্লাস তাকে এক্সট্রা আপনাকে আবার পেমেন্টও করা লাগবে। বুঝতে পেরেছেন? তাকে আবার আপনাকে কি করতে হবে? পেমেন্টও করা লাগে কিছু কিছু ক্ষেত্রে। ওইটা ডিপেন্ড করে যে সাইট আসলে কতটা পাওয়ারফুল বা কেমন সাইটের অবস্থা, ওইটার উপর ডিপেন্ড করে। তাহলে আপনার অ্যাজ আ মার্কেটার হিসেবে বা এসইও স্পেশালিস্ট হিসেবে এখানে আপনার কি কি রেসপন্সিবিলিটি থাকতে পারে? রেসপন্সিবিলিটি হতে পারে নাম্বার ওয়ান, যে আপনাকে আহ একটু রিসার্চ করতে হতে পারে, বা আপনাকে খুঁজে বের করা লাগতে পারে কোন ওয়েবসাইট গুলো আসলে গেস্ট পোস্ট অ্যালাউ করে। তার জন্য আপনাকে ওই রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন গুগলে, যেমন গার্ডেনিং টিপস লিখে সার্চ করলাম, বা অনলি গার্ডেনিং লিখে আমি সার্চ করব, তাই না? সার্চ করার পরে আমার সামনে যে ওয়েবসাইট গুলো আসবে, আমি প্রত্যেকটা ওয়েবসাইটে যাব, ওদের কন্টাক্ট ইনফো থেকে কন্টাক্ট করব যে তারা গেস্ট পোস্ট অ্যালাউ করে কিনা। তো কেউ রেসপন্স করবে, কেউ করবে না। যারা করবে তাদের ইনফরমেশন গুলো আমি একটা লিস্টে জমাবো, জমিয়ে সেটা আমি কি করবো, আমার ক্লায়েন্টের সাথে, এবং তাদের প্রাইসটা জানবো। হ্যাঁ, আমি এখানে দেবো সিরিয়াল নাম্বার, এখানে দেবো ওয়েবসাইট ইউআরএল, এটা তাদের ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে গেস্ট পোস্ট প্রাইসটা জানবো। ঠিক আছে? তাহলে এভাবে লিস্ট, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি 10টা বা 20টা বা 15টা বা 5টা আমাকে গেস্ট পোস্টিং আমার এই রিলেভেন্ট নিশের জন্য গেস্ট পোস্টিং সাইটের লিস্ট আমাকে দাও। তখন আপনি ওই লিস্ট গুলো দিলেন। এই পর্যন্ত আপনার কাজ হতে পারে। নাম্বার টু হচ্ছে আপনাকে বলতে পারে যে আমাকে একটা ব্লগ লিখে দাও, এখন সেটা আমি গেস্ট পোস্টিং করব অন্য একটা ওয়েবসাইটের সাথে। এখন ব্লগ রাইটিং করতে হলে, ব্লগ রাইটিং এ গেস্ট পোস্টিং সাইটের জন্যই হোক বা যাই হোক, রাইটিং তো রাইটিং, আপনাকে ওই রাইটিং মেথড অ্যাপ্লাই করে লিখতে হবে। তো সেটা যদি সে গেস্ট পোস্টই করা অন্য সাইটে, বাট ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যখন এটা ক্লায়েন্ট বললো, তখন এতটুকু বিষয় মাথায় রাখবো আমরা, যে ক্লায়েন্টের কে আস্ক করবো যে তোমার কোন পেজটাকে তুমি মানে ওখানে ব্যাকলিঙ্ক করাতে চাও। তখন ওই পেজের যে টপিকটা, ওই টপিকটা যেন আবার আমার যেই ব্লগটা লিখে দিচ্ছি ওখানে যেন ওই টপিকটা নিয়ে আলোচনা থাকে, যেন আমি ওইটাকে একটা অ্যাঙ্কর টেক্সটটা খুঁজে পাই, কোন অ্যাঙ্কর টেক্সটের ব্যাকএন্ডে পারফেক্টলি আমার এই ব্যাকলিঙ্কটা দিতে পারি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গেস্ট পোস্টিং, মানে এটা আসলে খুবই পাওয়ারফুল, কিন্তু তেমন কিছুই না, এটা কাজ খুবই সিম্পল, কাজ কিছুই না, কিন্তু এটা অনেকটা পাওয়ারফুল টাইপ ব্যাকলিঙ্কিং। ওকে, সো এখন যেটা যাব সেটা হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং বোঝা যাচ্ছে নাম নাম শুনে যে ব্লগে কমেন্ট করা টাইপ ব্যাকলিঙ্কিং কিছু, তাই না? হ্যাঁ, রাইট, সেরকমই। তো এখন আমি কি লিখে সার্চ করেছিলাম, গার্ডেনিং টিপস লিখে সার্চ করার পরে আমি প্রথম দুটো ওয়েবসাইটে যদি ওপেন করি, একটা তো ওপেন ছিলই, যে এদের এদের যে ব্লগের নিচে কমেন্ট সেকশন থাকে, যেমন দেখেন এর কমেন্ট সেকশন নেই। তারপরে এদের আছে কিনা আই ডোন্ট নো, একটু চেক করি, তাদেরও নেই।
তো আমাদের ব্লক কমেন্টিং এর সিস্টেমটা বা মেথডটা হচ্ছে যে রিলেভেন্ট টাইপ নিশ রিলেটেড ব্লগগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করা, সে কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করা। আপনার যে পেজটাকে আপনি শেয়ার করতে চান সেই পেজটাকে আপনাকে এখানে ব্যাকলিঙ্ক করাতে হবে। তো এখন দেখেন যে আমি এখানে গার্ডেনিং টিপস লিখে সার্চ করছি, বা দুটো ওয়েবসাইটে আমি একটা তো কিন্তু ইয়া পেলাম না, কমেন্ট বক্স পাইনি, তাই না? তো আমি এটাকে একটু অ্যাডভান্স সার্চ করবো অন গুগল, গার্ডেনিং টিপস, দেন হচ্ছে লিভ আ কমেন্ট অর লিভ আ রিপ্লে। ঠিক আছে, এই দুটো থেকে যে কোনো একটা আমরা অ্যাডভান্স সার্চে দিব। এটা আপনার দিয়ে দিচ্ছি, লিভ আ কমেন্ট, অর হচ্ছে দিতে পারেন অথবা লিভ আ রিপ্লে, এরকম হবে আমাদের এটা, অথবা এটা, এরকম আমরা আমাদের মেইন কিওয়ার্ডের পাশে ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা লিখে দিলে তখন যেই সাইটগুলো আসবে সবগুলোতে আপনি কমেন্ট বক্স পাবেন। সেটা আমি এটা এগুলো কেটে দিই আগেরগুলো। লাইক আমি প্রথমটা একটু ওপেন করি, প্রথম দুটো ওপেন করলাম, করার পরে এই ব্লকটার একদম বটমে চলে আসছি। আহ, এই যে দেখেন 3টা কমেন্ট দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন কমেন্ট করেছে অনেকে, সে রিপ্লাই দিয়েছে, এই দেখেন কমেন্ট বক্স আছে না? দেন আরেকটাতেও যাই দেখি, এই যে এটাতেও কমেন্ট বক্স আছে না? লিভ আ কমেন্ট। সো আমরা এইভাবে অ্যাডভান্স সার্চ করে আপনি হচ্ছে ওই সাইটগুলো পাবেন যেখানে হচ্ছে ব্যাকলিঙ্কিং করার জন্য কমেন্ট বক্স আপনি আছে। তাহলে এখানে আপনার কিওয়ার্ড যদি হয় যে আপনার ট্রাভেল রিলেটেড কোনো একটা প্রোডাক্ট, যে ট্রাভেল ইকুইপমেন্ট বা হচ্ছে আপনার ট্রাভেল নিশের সাথে কানেক্টেড এরকম একটা কিছুকে আপনি ব্যাকলিঙ্ক করবেন, তাহলে এখানে জাস্ট অনলি কিওয়ার্ডটা চেঞ্জ হবে। আপনার ফিশিং রিলেটেড কন্টেন্ট হলে ফিশিং হবে, কিওয়ার্ডটা চেঞ্জ হবে, আর এটাই থাকবে। তাহলে আপনি ওই ওয়েবসাইটগুলোই পাবেন যে ওয়েবসাইটের নিচে কমেন্ট সেকশন আছে, এবং এই কমেন্টে কি করতে হবে? আপনাকে ব্যাকলিঙ্কিং করতে হবে আপনার সাইটটাকে। এখন এরা কি নিয়ে রাইটিং করেছে একটু দেখি, ইজি গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, মানে গার্ডেনিং টিপস বাট এটা বিগিনারদের জন্য। সো এখানে আপনি অ্যাট এ গ্ল্যান্স জাস্ট একটু দেখে নিতে পারেন পয়েন্টগুলো কি কি বলেছে, একটু পয়েন্টগুলো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখলেন। হুম, ঠিক আছে, এটা ব্লগ লিখেছে, দেখছেন ওদের পার্সোনাল এক্সপেরিমেন্ট মনে হচ্ছে। এবং দেখেন এখানে আমি কমেন্ট যে করব, ব্যাকলিঙ্ক করব, করলে কি তারা অ্যাপ্রুভ দিয়ে দিবে? এত সহজ? এটা ঝামেলা আছে। দেখেন এখানে সে লিখছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হার্ড ওয়ার্কিং, তারপর সেও এখানে অনেক কিছু লিখেছে, কারো এখানে আমি কোনো লিঙ্ক দেখছি না, তাই না? তাহলে এরা হচ্ছে কমেন্ট অ্যাপ্রুভ হয়তো বা করে, ওদের এখানে অপশন থাকে, আপনি হচ্ছে কমেন্ট ওয়েবসাইট থেকে আপনি অটোমেটিক্যালি অ্যাপ্রুভড অপশনও চালু রাখতে পারেন কমেন্টে, অথবা আপনি চাইলে আপনি চেক করে দেন হচ্ছে আপনি ওইটা অ্যাপ্রুভ দিবেন, সেটাও করতে পারেন। আপনি যদি সেটা চেক করে অ্যাপ্রুভ করান, চেক করে যদি অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে যখন দেখে যে একটা ব্যাকলিঙ্ক করেছে, সেটা ওরা কি করে, লিঙ্কটা কেটে দেয় মোস্ট অফ দ্য কেসেস, লিঙ্কটা কেটে দিয়ে পরে পোস্টটা পাবলিশ করে, মানে কমেন্টে পাবলিশ করে দেয়। আবার অনেক আছে ওটা হচ্ছে ট্র্যাশ ফোল্ডারে ফেলে দেয় যে কেন এখানে ব্যাকলিঙ্ক করতে আসলো। তো আসলে এটাকে হয়তো ভালোভাবে এরা অ্যাকসেপ্ট করে না, বা অ্যাপ্রুভ খুব কমই হয়। আপনি 30টা ব্যাকলিঙ্ক ব্লক কমেন্টিং করলেন, একটা কি দুটো হয়তো বা অ্যাপ্রুভ হতে পারে, যেগুলো অটোমেটিক্যালি অ্যাপ্রুভড হয় যে কমেন্টগুলো। তো এখন আমি এখানে একটা কোশ্চেন আছে যে আমি কেন এখানেই ব্যাকলিঙ্ক করব? কারণ আমার ব্লগটা হচ্ছে গার্ডেনিং টিপস নিয়ে, এবং এই ব্লগটাও কি নিয়ে, গার্ডেনিং টিপস নিয়ে। তাহলে এখানে কারা পড়তে আসবে ব্লগটার, এটার ভিজিটর কারা? অবশ্যই যাদের গার্ডেনিং টিপস নিয়ে ইন্টারেস্টেড তারা। সো এখানে যদি আমি ব্যাকলিঙ্ক করি, সো এখান থেকে আমি একটা ভিজিটরও পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলো ভিজিটরও পেতে পারি যারা এই ব্লগটা পড়তে এসেছে বা এখান থেকে ইনফরমেশন পেতে এসেছে। সে যখন দেখবে যে এখানে একটা ওয়েবসাইটকে লিঙ্ক করা আছে, তখন সে এটাতেও ক্লিক করে আমার ব্লগটাতে ভিজিট করতে পারে, সেক্ষেত্রে আমি ভিজিটরও পাচ্ছি কিন্তু। তো এখানে লিঙ্কটা শেয়ারের মেথড আছে, যেটা যে যে আপনি ডিরেক্ট আপনার লিঙ্কটা এখানে শেয়ার করে দেবেন তা না, আপনার তার ব্লগটা যে পড়েছেন, বা এই যে আমি বললাম অ্যাট এ গ্ল্যান্স দেখবেন পয়েন্টগুলো অন্তত, তাহলে কিছু লেখা যায়। বা আপনারা এগুলো কমেন্ট এখন ইজি, আপনি অনেক ইউনিক ইউনিক কমেন্ট আপনি
চ্যাট জিপিটি থেকে জেনারেট করেও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এগুলো পয়েন্টগুলো জাস্ট সিম্পলি দেখলেন, আপনি জাস্ট চ্যাট জিপিটিতে আস্ক করতে পারেন যে আই ওয়ান্ট টু মেক আ কমেন্ট ফর দ্য ব্লগ, ব্লগের টাইটেলটা দিয়ে দিবেন, দেখবেন যে কমেন্টের অপশন চলে আসছে। লাইক এটা এই টাইপের হতে পারে, এটা রাইটারটার নাম আছে কিনা, যদি নাম থাকে হাই দিয়ে, হ্যাঁ ওই রাইটারের নামটা দিয়ে দিলেন, হ্যাঁ যে যদি বাই বাই বাইয়ের পরে যে নামটা থাকে ওইটা হচ্ছে রাইটার। যে আমি দিলাম যে থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য হেল্পফুল টিপস, ঠিক আছে? দেন হচ্ছে আই লাভ গার্ডেনিং as well. From my experience, I have shared a blog on my site, ঠিক আছে? অথবা I have shared এক্সপেরিয়েন্স এখানে কমা হবে মেবি, shared some gardening tips. আচ্ছা, লাইক আমি এটা খুবই শর্ট রেখেছি, আপনারা আরো সুন্দর সুন্দর ইউনিক জেনারেট করতে পারবেন। আমি বলেছি যে তার টিপস গুলো শেয়ারিং এর জন্য তাকে থ্যাঙ্কস জানালাম, এবং এখানে আরো কিছু লিখতে পারি, তার তার কন্টেন্ট নিয়ে, তার ওয়েবসাইট নিয়ে আরো কিছু লিখতে পারি। এই যে লেখকের নাম আছে, ঠিক আছে? এই লেখকের নামটা আপনি কপি করে এখানে দিবেন, যে হাই দিয়ে তার নামটা দিবেন, এবং আরো কিছু লিখবেন যে এখানে কোনো যদি এটা এমন ভাবে ইমোশনালি তার সাথে কানেক্ট হতে পারেন, তাহলে দেখা যাবে যে অ্যাপ্রুভ করে দেয়। লাইক তার এখানে একটা হচ্ছে আপনার, এগুলো একটু যদি পড়ি আমরা ফুল ব্লগটা, দেখবেন যে এটা একটু আমার ব্লগের মতন লাগছে, নট আর্টিকেলের মতন। মনে হচ্ছে যে সেগুলা এক্সপেরিমেন্টের উপরে লিখেছে। যাই হোক, এটা পড়লে একটু বোঝা যাবে। যদি দেখা যায় তার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেটা নিয়ে আমি দুই একটা লাইন যদি এখানে রাইটিং করে দিই, দেন হচ্ছে তাকে তখন আমি বলবো যে আমারও এই টাইপের একটা গার্ডেন রিলেটেড সাইট আছে, যে যেটা বললাম। দেন আমরা এখানে ইউজুয়ালি পোস্টের ক্ষেত্রে কি করেছি, আমাদের ক্যাপশনটার পরে ইউজুয়ালি কি হয়েছে, আমাদের পোস্টের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিয়েছি। লাইক গার্ডেনিং টিপস কোনটা, লাইক লাইক ইশিকনের সাইটটা আমি কপি করি, এই পেজটা, হ্যাঁ কপি করলাম, করার পরে আমি কমেন্টে লিখে দিলাম। দেন এখানে লিঙ্কটা আমি যদি পেস্ট করি, তখন কি হবে, এখানে একটা লিঙ্ক, মানে একটা লিঙ্ক শেয়ার হলো, কিন্তু এটা কিন্তু ব্যাকলিঙ্ক হলো না। এখন আমি যে বললাম যে আই হ্যাভ শেয়ার সাম গার্ডেনিং টিপস, হ্যাঁ এখন ইউ মে ভিজিট মাই সাইট দিয়ে এটা দিয়ে দিলাম, এটা ব্যাকলিঙ্ক হবে না। তাহলে এটা ব্যাকলিঙ্ক করার জন্য আপনাকে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, ওয়ান কাইন্ড অফ কোড। হ্যাঁ, এই কোডটার মাধ্যমে আপনাকে এটা আপনার দিয়ে দিচ্ছি, কোডটার মাধ্যমে আপনাকে ব্যাকলিঙ্কিংটা ক্রিয়েট করতে হবে। কিভাবে ব্যাকলিঙ্কিং, ইউজুয়ালি কি টেক্সটের ব্যাকএন্ডে থাকে না, লিঙ্কটা টেক্সটের ব্যাকএন্ডে থাকে তো, তাই না? সো এখানে তো আমাকে টেক্সটের ব্যাকএন্ডে নিতে হবে। এই কোডটা দেখেন, কোডটা স্টার্ট হয় এই সাইনটা দিয়ে এবং ক্লোজ হয় হচ্ছে এই যে সাইনটা দিয়ে। তো একটা স্পেস দিয়ে স্ট্রেপ ইকুয়াল, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, ওয়েবসাইট বা স্পেসিফিক যেই ব্লগ পেজের ইউআরএলটা দিয়ে, ইউআরএলটাতে আপনি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন। মানে ক্লায়েন্ট আপনাকে কিছু স্পেসিফিক পেজের লিঙ্ক দিয়ে দিবে, বা প্রোডাক্টের লিঙ্ক দিবে, বা ব্লগ পোস্টের লিঙ্ক দিবে, যে আমাকে 5টা 10টা 20টা ব্লগ পোস্টের লিঙ্ক দিয়ে দিল, যে এগুলোকে তুমি হচ্ছে আমাকে ব্যাকলিঙ্ক করে ব্লগ কমেন্টিং করবা এই লিঙ্কগুলোতে। তখন এই যে ওয়েবসাইট ইউআরএল যে সেকশনে লিখেছি, এখানে হচ্ছে আপনি আপনার লিঙ্কটাকে পেস্ট করবেন। দেন এই যে সাইনটা, মানে আমার এই রিলেশনটা এখানে ক্লোজ হয়ে গেল। দেন অ্যাঙ্কর টেক্সট, কোন টেক্সটার ব্যাক এন্ডে আপনি হচ্ছে এটা দিতে চান। এখন এখানে অ্যাঙ্কর টেক্সটটা হতে পারে কি হতে পারে বলেন তো, সাম অফ গার্ডেনিং টিপস বা অনলি গার্ডেনিং টিপস, এটা আমার অ্যাঙ্কর টেক্সট হতে পারে না? গার্ডেনিং টিপস এটা কিন্তু আমার অ্যাঙ্কর টেক্সট হতে পারে। তো এটা আমি এখানে না রেখে এটা আমি অ্যাঙ্কর টেক্সটটা এখানে সেট করে দিলাম, ডান। এখন আপনাকে এখানে কি করতে হবে, আপনার নাম দিবেন, এই যে রাইটার, এই যে যে কমেন্টটা করেছে তার নাম এখানে দেখাচ্ছে, এটা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন। দেন পোস্টটা কমেন্ট করলে এটা পোস্ট হয়ে যাবে কমেন্টটা এখানে। এখন যদি অটোমেটিকলি অ্যাপ্রুভড হয় এখানে দেখা যাবে, আর অ্যাপ্রুভ না হলে দেখা যাবে পেন্ডিং এ আছে, ডিক্লাইনও করে দিতে পারে। ফর দ্যাট আপনাকে এটা ক্লায়েন্টকে তো প্রুফ দেখাইতে হবে, তাই না? সো সেক্ষেত্রে আপনাকে শিট রেডি করতে হবে। তো আমি এখানে একটা পেজ নিচ্ছি, এখানে আমি দেখাবো কিভাবে শিটটা রেডি করবেন। এটা কি করতেছি আমরা, ব্লক কমেন্টিং।
ব্লক কমেন্টিং ফর কার জন্য করতেছেন ওই ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটের জন্য ব্লক কমেন্টিং করছেন, বা আপনার নিশটা দিবেন যে গার্ডেনিং টিপস বা একটা কোনো স্পেসিফিক নিশ যেটা আপনার সাথে যায় ওই সময়টার সাথে, ওইটা আপনি এখানে অ্যাড করবেন। রিয়েল নাম্বার আমি এখানে লাইক দিয়ে দিলাম হচ্ছে আমি গার্ডেনিং টিপস এই রিলেটেড সার্চ করতেছি, গার্ডেনিং টিপস। তারপর আপনার সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে আপনি দিবেন পেজ ইউআরএল, মানে কোন ব্লগ পেজে আপনি কমেন্ট করতে গেছেন, বিফোর কমেন্ট, কমেন্টের পূর্বের একটা স্ক্রিনশট নিবেন, আর আফটার কমেন্টের স্ক্রিনশট দিতে পারেন, অথবা আফটার কমেন্ট, অথবা এখানে এটা বাদ দিয়ে আপনি এটাও দিতে পারেন স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি অ্যাপ্রুভড হলে অ্যাপ্রুভ লিখবো, অ্যাপ্রুভ না হলে নট অ্যাপ্রুভড এটা দিব। এন্ড হ্যাঁ এ পর্যন্ত হলেই হবে। এখন পেজের ইউআরএল কোনটা বলেন তো? পেজের ইউআরএল হচ্ছে এই যে যে ব্লগ পেজটাতে আমি কমেন্ট করতে আসছি, এইটার ইউআরএলটা আমি কপি করলাম। হ্যাঁ, এই যে এখানে আমি ইউআরএলটা কপি করলাম, সিরিয়াল নাম্বার 1 2 3 4 নাম্বার দিবেন। এন্ড বিফোর কমেন্ট মানে সে আমাকে যে অ্যাপ্রুভ করবে কি করবে না এটা তো গ্যারান্টি নেই। সো আমি এটা কমেন্টটা করা লেখার পরে আমি এটা স্ক্রিনশট রেখে দেবো, স্ক্রিনশটের লিঙ্কটা, ঠিক আছে? ক্লায়েন্টকে তো প্রুফ দেখাইতে হবে, একটা অ্যাপ্রুভ হলো না, পরে তো বলবে যে তুমি কোনো কাজ করোনি, এই রিস্ক কে নেবে? এটা রাখলেন, দেন এটা আমরা 2 or 3 days পর যে চেক করবো, স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ করে দেন অ্যাপ্রুভ দিবেন। তো এইটা লাইক আপনি 50টা 60টা 100টা 200টা সাইটে আপনি এরকম ব্যাকলিং সরি ব্লক কমেন্টিং করেছেন। করার পরে ব্লক কমেন্টিং করার পরে অনেকদিন পরে আপনার আরেকটা ক্লায়েন্ট আসছে সেম নিশে, তখন আপনাকে কিন্তু ওই এত এত যে সার্চ করে করে খুঁজতে হবে না, আপনার এই লিস্টে আপনি আবার চলে আসবেন, এসে দেখবেন কোন পেজগুলা বা কোন ওয়েবসাইটগুলো আপনাকে অ্যাপ্রুভড করেছিল, অনলি সেগুলোতে যে কমেন্ট করলে আপনার কি টাইমটা সেভ হয়ে যাবে না অনেকটা? তখন কিন্তু আপনার টাইমটা কিন্তু অনেকটা তখন কিন্তু সেভ হয়ে যাবে, যখন দেখবেন যে ওই রিলেটেড, যখন দেখবেন কিনা যে ওই রিলেটেডই একটা নিশ আসছে এবং সেই নিশ নিয়ে আপনার হচ্ছে কাজ করা হয়েছে, এবং আপনি জানেন যে কোন ওয়েবসাইট গুলো ইউজুয়ালি অ্যাপ্রুভাল দেয় এবং কোন ওয়েবসাইট গুলো দেয় না, তখন কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনাদের ডেটাবেসটা বিল্ড করবেন। এখন আমরা এটা একটু দেখে আসি, একটু আমি তো এখানে পোস্ট করব না, বাট আসলে এটা ব্যাকলিঙ্ক হয়েছে কিনা এটা একটু আমরা প্র্যাকটিক্যালি একটু চেক করে আসি। আমি আমার ডেস্কটপে এসে আমি এখানে নিউ একটা টেক্সট ডকুমেন্ট নেব, টেক্সট ডকুমেন্টে এসে এটা আমি পেস্ট করতেছি, ঠিক আছে কিনা লিঙ্কটা? আচ্ছা, এখন ফাইলটা সেভ করব, সেভ অ্যাজ, এটার ফাইলের নেমটা দিবেন হচ্ছে .html, হবে, তাহলে HTML ফাইল একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন সেভ দিলাম, দেখেন এখানে একটা এই যে ক্রিয়েট হয়ে গেছে একটা HTML ফাইল, ঠিক আছে? ফাঁকা প্লেসটাতে আপনার HTML ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এটাকে ওপেন করেন, করার পরে দেখেন এই যে আমার কমেন্টটা, হাই এবিসি, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য হেল্পফুল টিপস, দেন হচ্ছে গার্ডেনিং টিপস, এটা আমি অ্যাঙ্কর টেক্সট সেট করেছিলাম তাই না? গার্ডেনিং টিপসটা কি ছিল আমার? অ্যাঙ্কর টেক্সট। আমি যদি এটা কমেন্টটা পাবলিশ করতাম, ঠিক এভাবে কমেন্টটা এখানে শো হতো, এই যে এখানে, কোথায় পেজটা, এখানে ঠিক এভাবে কমেন্টটা শো হতো, কোনো লিঙ্ক দেখা যেত না। কোনো লিঙ্ক দেখা যাচ্ছে? আমি যে কোড করলাম, এই যেখানে যে আমি কোডিং করলাম, এখানে কোডিং করে যে আমি লিঙ্ক অ্যাড করলাম, এই লিঙ্কটা কি দেখা যাচ্ছে? এরকম আপনার এখানে লিঙ্ক দেখাবে না, এবং এই লিঙ্কে ক্লিক করলে দেখেন আমি ইশিকনে পেজটা দিয়েছিলাম, ইশিকনে পেজে আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। এই যে দেখেন রিডিরেক্ট হচ্ছে ইশিকন ডিজিটাল মার্কেটিংটাতে নিয়ে আসছে। তাহলে এভাবে হচ্ছে আমরা ব্লগ কমেন্ট করে থাকবো বিভিন্ন নিশ রিলেটেড ওয়েবসাইটগুলোতে, ঠিক আছে? তো ব্লগ কমেন্টের পরে যে মেথডটা আছে, ব্লগ কমেন্টটা কি সবাই বুঝেছেন না কোনো ঝামেলা মনে হচ্ছে? আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে হচ্ছে আমরা যেখানে যে কমেন্ট করব, এখানে আমরা কি শুধুমাত্র মানে যেগুলো মানে আমরা তো একটা লিস্ট তৈরি করছি,
তো হুম লিস্টটা কি শুধুমাত্র সেম একটা হচ্ছে মানে কিওয়ার্ডের উপরেই হবে? যেমন না এখানে না একটা গার্ডেন একটা হবে কেন, আমি বললাম না আপনার ক্লায়েন্ট 20টা 30টা 50টা এক এক ধরনের টপিকের উপর দিতে পারেন, তখন ওই এক এক ধরনের টপিকের উপর যাবেন। নিশটা একই ক্লায়েন্ট, এক ক্লায়েন্টের নিশ হয়তো বা সেম থাকবে, হয়তো গার্ডেনিংই থাকবে, বাট আপনাকে ব্লক দিল একটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনিং রিলেটেড, একটা ভেজিটেবল গার্ডেনিং রিলেটেড, একটা হচ্ছে আপনার ফ্রুটস গার্ডেনিং রিলেটেড। এই রিলেটেড তিনটা থাকেন, 3 ধরনের সাব নিশ। সেক্ষেত্রে আপনার সার্চটা কি হবে, একই হবে? না আলাদা হবে, কিন্তু আলাদা আলাদা। আমরা যে লিস্টটা তৈরি করছি সেক্ষেত্রে বলছি যে হচ্ছে আমরা কি সব জায়গায় যে কমেন্টটা করে আসব, তো সেইটার লিঙ্কটা কি আমরা আলাদা আলাদা ভাবে এই হচ্ছে পেজে দিতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ভাবে দিবেন। এই একটা পেজে আপনি যেখানে শীট তৈরি করে নেবেন আলাদা আলাদা। শীট ওয়ানে থাকবে হচ্ছে আপনার একটা ব্লগের জন্য আপনি শীট 1টা রাখলেন, আরেকটা ব্লগের জন্য শীট 2 রাখলেন, আরেকটা শীট ক্রিয়েট করলেন, সেখানে আবার আরেকটা ব্লগের 30টা ব্লগ কমেন্ট করেছেন, এভাবে একটা পেজে আলাদা আলাদা শীট করে নেবেন। ঠিক জি আছে? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি ব্লগ কমেন্টিং বুঝে থাকেন তাহলে ফোরাম পোস্টিং এন্ড কোশ্চেন আনসার সাইট ব্যাকলিঙ্কিং কিছুই না আপনাদের জন্য। ঠিক আছে? কিভাবে করব কাজ সেখানে দেখেন। ফোরাম পোস্টিং হচ্ছে বিভিন্ন ফোরাম সাইট আছে না, ফোরাম সাইটে কি হয় ইউজুয়ালি, ফোরাম সাইটে মানুষজন ডিসকাশন করে, যেমন ফাইবারেরও ফোরাম সাইট আছে জানেন। ফাইবারে আপনাদের মনে যখন যে কোশ্চেনটা উকিয়ে দিবে, হ্যাঁ আপনারা ফাইবারে ফোরামে যে করিয়েন, দেখেন কি পরিমাণ রেসপন্স, ওখানে রেসপন্স করবে, কারণ ওখানে আমাদের বিভিন্ন গ্রেড অ্যাড হয় ফোরাম সাইটে আমাদের প্রোফাইলগুলোতে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখবেন যে আপনি কোশ্চেন করেছেন, অনেক রেসপন্স পাবেন এবং অনেক টপ রেটেড ফ্রিল্যান্সাররা আপনাকে রিপ্লাই দিবে। কোনো কিছু জানার হলে চলে যেতে পারবেন ফোরামে। যা আছে না যে এই কোশ্চেনের জন্য বসে আছি, এই অ্যান্সারটা তো আমি পেলাম না কোথাও, বসে থাকবেন না, ফোরাম সাইটে চলে যাবেন, সার্চ করেও পাচ্ছেন না, ফোরামে যে আক্স করেন। এবং ওই ফোরামে যে কি আপনি আপওয়ার্ক নিয়ে কিছু আক্স করতে পারবেন ফাইবার ফোরামে? এটা কি রিলেভেন্ট হবে? ফাইবারের ফোরাম যেখানে হচ্ছে ফাইবারে নিয়ে ডিসকাশন করা হয়, সেখানে কি আপনি এমন কিছু নিয়ে কথা বলতে পারবেন যেটা ওই নিশের সাথে যায় না? বা আপওয়ার্ক নিয়ে আমি কথা বলতেছি ফাইবার ফোরামে, এটা কি যায় বলেন? জি না ম্যাম। না যায়। না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা নিশের জন্য আলাদা আলাদা ফোরাম সাইট আছে, লাইক আমরা এখন কাজ করতেছি গার্ডেনিং নিশ নিয়ে। সো গার্ডেনিং এরও ফোরাম সাইট আছে, সেখানে যে মানুষজন এই গার্ডেনিং রিলেটেড যত ডিসকাশন, যত কথাবার্তা, মনে যত কোশ্চেন যা যা আছে সব ওখানে আলোচনা করছি। ঠিক আছে? সো আমরা এখন গার্ডেনিং ফোরামটা নিয়ে দেখবো। বিফোর দ্যাট আমি ব্রেক নিচ্ছি 2 মিনিটস। ওকে, আই এম ব্যাক। তো গার্ডেনিং ফোরাম, তাই না? আমার কিওয়ার্ডটা লিখবো। আপনার হচ্ছে যদি আসে হচ্ছে পেট রিলেটেড নিশ নিয়ে, তখন পেটের ফোরাম সাইট খুঁজবেন। আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাকে আপনি প্রমোট করতে যাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ফোরাম সাইট গুলোকে আপনারা আপনাদের নিজেদেরকে প্রমোট করতে পারবেন, সেখান থেকে ক্লায়েন্টও জেনারেট করতে পারবেন চাইলে। লাইক এরকম কিওয়ার্ডটা প্রথমে দেব গার্ডেনিং, আপনার ইনভার্টেড ইসের মধ্যে দিতে হবে হচ্ছে ফোরাম, গার্ডেনিং ফোরাম ইনভার্টেড কমার মধ্যে দিলাম। গার্ডেনিং রিলেটেড যত ফোরাম সাইট আছে দেখেন, গার্ডেনিং ফোরাম, গার্ডেনিং ফোরাম, সব গার্ডেনিং ফোরাম সাইট চলে আসছে। সো আমি এটা ওপেন করি, দুটো ওপেন করি। এগুলোতে কি করতে হবে আপনাকে? সাইন আপ হতে হবে। দেখেন লগ ইন, রেজিস্টারে যে সাইন আপ হতে হবে,
আর এটা ওপেন হয় না কেন? সে যাই হোক, আরেকটাতে যদি যাই, এই যে দেখেন সাইন আপ অপশন, তাই না? সাইন আপ অপশন আছে, মানে এগুলোতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে অ্যাকাউন্ট খুলে দেন কি কাজ সেটা বলতেছি। বিফোর দ্যাট আপনাদেরকে ইয়াটা কিভাবে রেডি করবেন, লাইক হচ্ছে ফোরাম সাইট অফ গার্ডেনিং এর ফোরাম সাইট, ঠিক আছে? তো এখন আপনি এখানে এগুলো কি ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনাকে জিমেল অ্যাড্রেসের অ্যাক্সেস দিয়ে দিবে, নাও তুমি হচ্ছে আমার জিমেল দিয়ে তুমি ফোরাম সাইটে অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আমার ব্যাকলিঙ্কিং করো, এগুলো বলবে? বলবে না। সাইট ইউআরএল রাখবেন, ইউজার নেম ওই একই রকম, একই রকম। এটা কেন লিখছি, এই যে এরকমই হবে। ব্লক কমেন্টিং এর না, সরি ব্লক কমেন্টিং না, কোনটা জানি রাখলাম, বুকমার্কিং সাইটগুলো যেমন রেখেছেন সিরিয়াল নাম্বার দিবেন, সাইট ইউআরএল মানে ফোরামের সাইটগুলো দিবেন, ইউজার নেমটা জিমেলের আর পাসওয়ার্ডটা রাখবেন। এটা অবশ্যই আপনার নিজস্ব ইমেল জিমেল পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, থাকবে। এবং আপনি গার্ডেন রিলেটেড একটা ফোরাম সাইটে আপনি এখন সাইন আপ হয়েছেন, লাইক এটাতে সাইন আপ হয়েছেন, আপনার একটা ক্লায়েন্ট পেয়েছেন এই ক্লায়েন্টের কাজ করার জন্য, বাট আপনি দেখা গেল 6 মাস পরে আরেকটা ক্লায়েন্ট পেয়েছেন গার্ডেনিং নিশ রিলেটেড, তখন ওই ক্লায়েন্টের জন্য সেম ফোরাম সাইটে এসে আপনি ব্যাকলিঙ্ক করবেন। তো সেটা কিভাবে, এখানে আপনার জয়েন হওয়ার পরে দেখেন এখানে মেম্বার সংখ্যা দেখাচ্ছে, এই যে এতজন 13,262 জন 63 জন মেম্বার আছে এটা দেখাচ্ছে। এবং এখানে গার্ডেনিং এর আন্ডারে বিভিন্ন আপনার টপিক গুলো দেখাচ্ছে, হার্বস, ভেজিটেবলস, ফ্রুটস, আপনার কি রিলেটেড, রোজেস, ইনডোর প্লান্টস, আপনার কি রিলেটেড বিষয় নিয়ে আপনি এখানে ডিসকাশনে জয়েন হতে চাচ্ছেন। লাইক আমার ফ্রুটস রিলেটেড কোন একটা ব্লগ আছে, তো সেক্ষেত্রে এখানে সবাই যে আসছে আমাদের মতন প্রমোট করার জন্য, প্রমোশনের জন্য তা কিন্তু না, হ্যাঁ। এখানে ডিসকাশনের জন্য আসে, দেখলে বুঝতে পারবেন ওদের মেসেজ গুলো বা ডিসকাশন গুলো। যেমন এটা হচ্ছে গতকালকে পাবলিশ হয়েছে, এটা স্ট্রবেরি নিয়ে একটা কোশ্চেন বা একটা বিষয়, সেটা হচ্ছে 29 জন দেখেছে, কোনো রিপ্লে নাই। এটাতে 86 জন দেখেছে একটা রিপ্লে, 77 জন দেখেছে একটা রিপ্লে, 1K মানুষ ভিউ করেছে, 7টা রিপ্লে। দেখেন অনেক রিপ্লেও কিছু আছে, কিন্তু অনেক মানুষ দেখছে, 100, 200, 300। তো এখান থেকে যদি আপনি কিছু ভিজিটর পেয়ে যান, দেখেন এইটা দেখেছে হচ্ছে 700 সামথিং, তো আপনি যদি এখান থেকে কোনো ভিজিটর পেয়ে যান সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট না? তো লাইক এই ফ্রুটস এর আন্ডারে আবার ভেজিটেবল নিয়ে আপনার কোনো কোশ্চেন আছে হয়তোবা, সেক্ষেত্রে আপনি এটাতে গেলেন, দেখলেন যে সে কি বলতেছে, এখানে একটু পড়ে এটা পড়ে একটু বুঝে যদি নিজে থেকে রাইটিং করতে পারেন ভালো, না পারলে এআই আছে, এটা কঠিন কিছু হবে না আপনাদের জন্য। বাট ব্লক কমেন্টিংটা কি মানে, বা অফ পেজ এসইওটা একটা সময় ছিল এরকম যে জাস্ট হচ্ছে আপনার এখানে ক্রিয়েটিভিটির কিছু নাই, মেথডটা, সিস্টেমটা এবং প্লেসটা আপনাকে জানতে হবে, এবং ইংরেজিটার একটু নলেজটা থাকতে হয়। কারণ আমি যেটা নিয়ে এখানে রিপ্লাই দিব, আমি তো ইররিলেভেন্ট কথাবার্তা রিপ্লাইতে লিখতে পারবো না। এই যে এখানে রিপ্লাই বক্স দেখেছেন, রাইট ইউর রিপ্লাই, এই যে এখানে পোস্ট করতে পারবো আমার রিপ্লাইটা। এখানে কি আমি ইররিলেভেন্ট কোনো কথাবার্তা লিখতে পারবো? কখনোই পারবো না, অবশ্যই রিলেভেন্ট। সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন। হ্যাঁ, তো এটা কপি করে যে আই ওয়ান্ট টু মেক আ রিপ্লাই ফর দ্য পোস্ট, তো এখানে কি টাইপের রিপ্লাই হতে পারে আপনাকে দেখবেন জেনারেট করে দিচ্ছি। এবং সাথে আপনি আপনার যেই মেইন ওই রিলেটেড, ওই যে স্ট্রবেরি রিলেটেড, লাইক আপনার একটা কোনো কন্টেন্ট আছে বা কিছু আছে, সেটাতে অন্যদেরকে কিভাবে ইনভাইট করবেন, তার জন্য আপনার এই যে সেম যে মেথডটা, এই মেথডে আপনি এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। দেন এটা যখন আপনি পোস্ট করবেন, তখন এখানে একটা লিঙ্ক, ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে যখন আপনি পোস্ট করবেন। এবং দেখেন এখানে লিঙ্ক ইনসার্ট করার অপশন আছে। এখানে কিন্তু আপনি যদি এভাবে ম্যানুয়ালি কোড না করে দেন, এটা তো আমরা একটা আপনার HTML কোড করে দিয়েছি, আপনি যদি কোড করে না দিতে চান, আপনি লাইক হচ্ছে এখানে আই হ্যাভ শেয়ার, আচ্ছা গার্ডেনিং টিপস করে ফেলছি, তাই তো। এটা আমি সিলেক্ট করে এই যেখানে আমি লিঙ্কটাও কিন্তু এখানে ইনসার্ট করে দিতে পারি, ঠিক আছে, সেটাও করতে পারেন। অথবা আমি কমেন্ট করব না, আমি ফোরাম সাইটে আমি ডিরেক্ট এনে যেমন পোস্ট করেছে এরকম আমি পোস্ট করব, সাথে ছবি ইউজ করব, এবং এখানে আমি ব্যাকলিঙ্ক করব হচ্ছে আমাদের ওই ব্লগ সাইটটাকে, সেটাও করতে পারেন। তার জন্য অবশ্যই দেখেন আপনাকে এখানে লগ ইন হতে হবে। লগ ইন হলে এই হোয়াটস নিউতে যখন আমি যাব, যাওয়ার পরে এই যে পোস্ট অপশন, এখানে পোস্ট করা অপশন দেখাবে না, মেবি দেখেন আমাকে দেখাচ্ছে না, কারণ আমি এখানে সাইন আপ হইনি।
তো আপনি যখন সাইন আপ হবেন, লাইক এদের এখানে দেখি, এখানেও মেবি আপনার সাইন আপ ছাড়া পোস্টের অপশন আপনাকে দিবে না। সাইন আপ হলে দেন যেভাবে আমরা পোস্ট ক্রিয়েট করেছি, ইমেজ আপলোড, টেক্সট দেওয়ার অপশন, দেন পোস্ট অপশন পাবো। ওখানেও আমরা সেম মেথডে আমরা ব্যাকলিঙ্ক করে দিতে পারি আমাদের যে ক্লায়েন্টের নির্ধারিত কন্টেন্টটা, তখন সেক্ষেত্রে ফোরাম সাইটেও একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেল। এইটার ডেটাগুলো আপনি ওভাবে স্ক্রিনশট আকারে ক্লায়েন্টকে আপনার প্রুফটা শেয়ার করতে পারেন এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইলের মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড দেন নাম্বার 3-তে যেটা ছিল সেটা হচ্ছে, বা নাম্বার 4-এ যেটা ছিল, কোশ্চেন অ্যান্সার সাইটের ব্যাকলিঙ্ক। যেটা কোশ্চেন অ্যান্সারের সাইট আছে তাই না, একটা পপুলার সাইট আছে, নাম বলেন তো দেখি। কুরাম। রাইট, Quora. রাইট, কুয়োরা হচ্ছে একটা পপুলার কোশ্চেন অ্যান্সার সাইট। মানে ফোরাম সাইট গুলোতে মানুষ কোশ্চেনও কিন্তু করে, কোশ্চেন হয় না তা না। ফোরাম সাইট গুলোতে ডিসকাশন হয়, প্লাস কোশ্চেন অ্যান্সার পর্বও চলে। ওখানেও কিন্তু মানুষ বিভিন্ন জিনিস আস্ক করে, ওগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার সাইট হিসেবে অনেক বলা যেতে পারে। বাট মূলত এটা ফোরাম সাইট। আর কোশ্চেন অ্যান্সার সাইটে মানুষজন যত কোশ্চেন আছে মনের, যত কিছু জানার, যেই টপিক নিশের উপর, সেগুলো ওখানে তারা কোশ্চেন গুলো করে, এবং অন্যরা এখানে যারা জানে, এর সম্পর্কে নলেজ আছে, তারা রিপ্লাই দেয়। কেউ কেউ আছে এগুলো নিয়ে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই তারা রিপ্লাই দেয়। কেউ কেউ আছে তার মার্কেটিং পারপাস রিপ্লাই দেয়। যেমন আমরা হচ্ছে যাবো ইউজুয়ালি মার্কেটিং পারপাস রিপ্লাই দেওয়ার জন্য। তো পুরোটা আপনাদের সাইন আপ করতে হবে। এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে হচ্ছে আপনারা সাইন আপ করে ফেলতে পারেন। কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার নাম টাম চাবে, এগুলো দিয়ে হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন। কোয়ারা কিন্তু ওয়ান কাইন্ড অফ সোশ্যাল প্ল্যাটফর্মও বলা যেতে পারে তাকে। স্লো কেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও বলা যেতে পারে কোয়ারা, কোশ্চেন অ্যান্সার সাইটের পাশাপাশি। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। তো এখানে কোয়ারা দেখেন অ্যাড কোশ্চেন, এখান থেকে আপনি কোশ্চেন করতে পারবেন। কোশ্চেন ছাড়াও আপনি হচ্ছে এখান থেকে পোস্টও ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি আর আমার ওই যে নিশটা লিখে সার্চ করব, দেখেন ওই নিশের আন্ডারে সকল কোশ্চেন চলে আসবে। গার্ডেনিং টিপস, গার্ডেনিং টিপস থেকে সার্চ করলাম। দেখেন এখানে অল টাইমের পোস্ট আমাকে দেখাচ্ছে, বাট অল টাইমের মানে 10 বছর আগের পোস্ট আমার দরকার নেই দেখার। আমি দেবো হচ্ছে পাস্ট মান্থ, এক মাস, পাস্ট মান্থের মধ্যে যে কোশ্চেন গুলো হয়েছে গার্ডেনিং রিলেটেড বা গার্ডেনিং টিপস রিলেটেড, সেইগুলো আমরা এখানে দেখবো। যেমন সে একটা কোশ্চেন করেছে, দেখেন এখানে গার্ডেনিং আছে, এখানে এগুলো আমাকে মার্ক করে দিয়েছে, হ্যাঁ, যে আমার কোন কিওয়ার্ডের সাথে ম্যাচ করেছে এগুলো মার্ক করে দিয়েছে। এবং দেখেন সব কোশ্চেন মার্ক, তার মানে এরা সবাই কোশ্চেন করেছে। এবং এখানে দেখেন পুরোটাতে এখানে আপভোট নামে একটা অপশন আছে, মানে এটার যুগে যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপভোট দেবেন, এবং ভালো না লাগলে আপনি হচ্ছে এটাকে ডাউন ভোট দেওয়া যায়, মানে ডিসলাইক, লাইক ডিসলাইক দেওয়ার অপশন আছে। এই যে কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনে যে আপনি হচ্ছে ওই রিলেটেড একটা অ্যান্সার দিয়ে আপনি সেম যেটা করলাম ব্লগ কমেন্টিং এ, ফোরাম সাইটে, সেম কাজটা এখানে হবে। দেখেন এখানে এখানে এই নিয়ে হচ্ছে একটা বেস্ট গার্ডেন কেয়ার টিপস ফর বিগিনার্স। হোয়াট আর দ্য বেস্ট গার্ডেন কেয়ার টিপস ফর বিগিনার্স, এটা কিন্তু তার যে মনের কোশ্চেন এটা না, মানে এটা মানুষের কোশ্চেন আছে, এটা নিয়ে কোশ্চেন আছে। এবং এইটা নিয়ে সে কি করেছে, একটা দেখেন কন্টেন্ট শেয়ার করেছে। হ্যাঁ, এখন চাইলে সে কিন্তু এখানে একটা ব্যাকলিঙ্কিং করে দিতে পারতো যদি এই রিলেটেড তার ওয়েবসাইট থাকতো। তো আপনারা যদি এখান থেকে পোস্ট ক্রিয়েট করেন, আপনারা ইমেজ আপলোডের অপশন পাবেন। ইমেজটা আপলোড করার পরে আপনারা হচ্ছে এই টেক্সট গুলো, বা আপনার যদি ব্লগ থাকে ব্লগের শর্ট ভার্সন দিতে হবে এখানে, মানে ফুল ব্লগটা আমরা দিব না, না দিয়ে শর্ট ভার্সনটা দেওয়ার পরে এখানে আমাদের একটা লিঙ্ক ইনসার্ট করে দিতে পারি, এটাও একটা ব্যাকলিঙ্কিং হবে। দেখেন সে কোশ্চেন করছে, সে কিন্তু একটা অ্যান্সার দিয়েছে, এবং সে যদি এই কোশ্চেনটা করে ছেড়ে দিত, আপনি এখানে একটা শর্ট, একটা কমেন্টে যেয়ে আপনি একটা শর্ট রিপ্লাই লিখতে পারতেন এটা নিয়ে। এবং ফর মোর ডিটেলস যেটা লিখলাম যে আমার একটা নিজস্ব ওন রিসার্চ থেকে আমারও একটা গার্ডেন রিলেটেড টিপস রিলেটেড ব্লগ আছে, সো তখন ওইটাকে আমরা এখানে ব্যাকলিঙ্ক করে অ্যাড কমেন্ট করে দিতে পারতাম, তাই না। এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কোশ্চেন কিওয়ার্ড গুলো অনেক সময় ক্লায়েন্টরা বলে যে আমাকে 15টা 20টা কোশ্চেন কিওয়ার্ড দাও। সে কোশ্চেন কিওয়ার্ডের জন্য কিন্তু এই কোয়ারা বেস্ট। এখানে এসে দেখেন আপনার নিশ রিলেটেড সার্চ দিলে দেখেন কত দারুণ দারুণ আপনি কোশ্চেন কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখানে এই যেখানে যদি আপনি যান ক্রিয়েট পোস্টে আসলে এই যে দেখেন সে সামথিং, এই যেখানে আপনার ইমেজ আপলোডের অপশন আছে, ওই লোক যেভাবে কাজ করেছে এখানে যে ইমেজে ক্লিক করলে
আপনার পিসি থেকে আপনি ইমেজ নিতে পারবেন। এখান থেকে লাইক আপনি একটা ইমেজ সেট করে দিলেন। হ্যাঁ, তো আমি ইমেজ দেখছি না কোনো। লাইক আমি আমার ইমেজটা হচ্ছে আমি এখানে সেট করে দিলাম। দেন এখানে হচ্ছে আপনার ওই যে গার্ডেনের রিলেটেড যেসব কথাবার্তা আপনার, সেই কথাবার্তাগুলো এখানে বা মেসেজটুকু লিখবেন। লেখার পরে আপনি এখানে আরো মাল্টিপল ইমেজ আনা যায়, এবং এখানে যে পোস্টের অপশন, মানে পোস্ট পাবলিশ, অ্যাকাউন্ট সাইন আপ করা, এটা যেখানেই যান, যে প্ল্যাটফর্মে যান, মেথড কিন্তু সেম। এটা কিন্তু আলাদাভাবে শিখিয়ে দেওয়ার বা না পারার না বোঝার কিছু নেই, মেথড কিন্তু সেম। ঠিক আছে, দেন এখানে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, এবং কোশ্চেন যদি সেট করতে চান, এই যে এখানে আপনি কোশ্চেন সেট করতে পারবেন। অ্যাড কোশ্চেন, জাস্ট খালি কোশ্চেনটা পাবলিশ করে দিতে পারেন, দেখবেন কত মানুষ কমেন্ট করছে। আপনার কোনো কিছু জানার হলে এখানে কুয়ারাতে যেও আপনি কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, এখানে ফলোয়ার বাড়াতে পারবেন, অন্যদেরকে ফলো দিতে পারবেন। আপনার কিছু জানার, ফাইবার নিয়ে কিছু জানার প্রয়োজন হলো, সে ফাইবার রিলেটেড কোশ্চেন এখানে করে আপনি অ্যাড কোশ্চেনে দিলেন, দেখবেন ওই রিলেটেড যারা জানে তারা এখানে রিপ্লাই দিবে। ঠিক আছে, অ্যান্সার পাবেন। ওকে, তো আজকে এই কয়টা মেথডই দেখাবো। দেখালাম 5টা মেথড দেখালাম। দেন ব্যাকলিঙ্কিং এর আরো মেথড আছে, ওগুলো আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো এর মধ্যে কারো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। এই বিষয়গুলো আর একটু জাস্ট খালি নিজেরা প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, হ্যাঁ, কারণ এগুলো ম্যাম পাবলিশ করতে পারবেন না। আমার একটা দুইটা প্রশ্ন মূলত। বল। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে এক্সামটা দিলাম ঈদের বন্ধের আগে কি আমরা রেজাল্ট পাবো হ্যাঁ কিনা, হ্যাঁ, এক। রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয় একটা বিষয় যেটা হচ্ছে ম্যাম, এই ডিরেক্টরি সাবমিশন এই ব্যাপারটা নিয়ে যদি একটু ওইটা তো আমার বলতেন। যে আছে, তো আপনাদের এই যে অনেকগুলো বললাম না মেথড দেওয়া আছে, এটা আলো আসবে আপনাদের। ঠিক আছে, ওয়েব জি টু ম্যাম। জিরো সাবমিশন দিয়ে শুরু করব। ঠিক আছে, আগামী ক্লাসটা শুরু করব ওয়েব টু, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য আমরা জি ম্যাম। টাম্বলারে দেখবো, ওয়েব টু সাবমিশনটা দেখবো টাম্বলারে। টাম্বলারে আপনারা দেখিয়েন তো, TUMBLR, tumblr.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার চেষ্টা করিয়েন তো, দেখি কার প্রবলেম হলে আমাকে জানাবে। টাম্বলারটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমি এই যে টাম্বলারের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ডিরেক্টরি সাবমিশন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পাচ্ছি না ম্যাম। হ্যাঁ, এই বিষয়গুলো আসবে, জি ম্যাম। ফোরাম সাবমিশন এগুলো আসবে। তো এটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার চেষ্টা করিয়েন tumblr.com এ, এটা ওয়েব টুর জন্য আমাদের কাজে লাগবে। দেন আরো বেশ যে মেথড গুলো আছে চেষ্টা করবো যে কয়টা শেষ করা যায় কিনা, না 3টা ক্লাসও লাগতে পারে আপনাদের। আচ্ছা, দেন হচ্ছে সামি আপু বলেন, যতটুকু আলোচনা হয়েছে অনলি এর মধ্যে কোশ্চেন করেন, কারণ আরো আছে যেগুলো ওগুলো পরে আসবে। ম্যাম আমার লোডশেডিং এর প্রবলেম হয়েছিল, আমি অনেকটা লং টাইম ক্লাস শুনতে পাইনি। আমার মানে ক্লাসের বাইরে একটা প্রশ্ন আসছে, সেটা কি করবো? হ্যাঁ, করে ফেলেন। আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমি মানে যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট খুলেছি বা মানে আপনি দেখিয়েছেন আর কি, সেগুলো সবগুলো আমার কম্পিউটারের যে সার্চ অপশন আছে সেখান থেকে খুলেছি, মানে গুগল থেকে খুলিনি। ঠিক আছে, আমি বুঝতে পারিনি এটা, মানে এটা কি আমার কোনো প্রবলেম হবে এখন? মানে মানে গুগল থেকে খোলেননি, কোথা থেকে খুলেছেন? ক্রোম ব্রাউজার থেকে খুলিনি, আমার যে কম্পিউটারে যে আহ আহ, কি বলে এটাকে সার্চ ডেস্কটপ, অপশন। ডেস্কটপ থেকে বা এই যে এরকম সেকশন থেকে, এখান থেকে? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। আচ্ছা, ওগুলো আপনার ইনস্টল করা না, প্রবলেম হবে না কোনো, কিন্তু ওগুলো ইনস্টল কেন করবেন না? ইনস্টল করলে তো আপনার তো দেখা যায় আপনার কনফিগারেশন যদি কম থাকে সেক্ষেত্রে আপনার স্লো হবে আপনার পিসি, বা আপনার ইনস্টল করিনি, মানে ইনস্টল করিনি, আমি এই যে ইয়াতে গিয়ে লিংকে গিয়ে ওখান থেকে খুলেছি। ইনস্টল যদি না করেন কোনো না কোনো ব্রাউজার থেকে ওপেন হয়েছে আপু, এছাড়া তো ওপেন অপশন নাই। ইজ মাইক্রোসফট ইজ আছে না? হ্যাঁ, সমস্যা নেই, ওই ওখানে ব্রাউজারে সেভ হয়ে থাকবে, সমস্যা নেই। এখন আমি গুগলে যদি নিতে চাই তাহলে সেটা কি পসিবল? হ্যাঁ, আবার ওই ইয়াদে আপনি ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে। ওইটা তো সরি, ওইটা তো সেমই, জাস্ট আমারও সেম ইয়া হয়েছে, কিন্তু ওইটা তো আপনি গুগল অ্যাকাউন্ট দিয়েই খুলেছেন। এটা আবার না না, যখন আপনি ক্রোম থেকে করবেন ওইটা এখন অটোমেটিকলি আবার গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলুক অথবা হচ্ছে ইয়াহু দিয়ে খুলুক, যেটা দিয়ে খুলুক এটা কোনো প্রবলেম না। আপনার ওইটা যখন লগ ইন হতে যাবেন অন্য কোনো ব্রাউজারে, সেটা হতে পারে আপনার ফোনের ব্রাউজার, হতে পারে হচ্ছে আপনার ডেস্কটপ থেকে আপনি ল্যাপটপে যাচ্ছেন, ল্যাপটপ থেকে ডেস্কটপে আছেন, যখন ফার্স্ট টাইম লগ ইন হবেন, অথবা যদি 2 ফ্যাক্টর দেওয়া থাকে দেখবেন আপনার একটা লগ ইন কোড যাবে। সে কোডটা যদি আপনি সেট করতে পারেন আপনার ফোনে অথবা ইমেলে লগ ইন কোড যাবে। কোডটা প্রোভাইড করতে পারলে আপনি তো ওখানে যে কোনো জায়গায় আপনি লগ ইন হতে পারবেন, এটা না পারার কিছু নেই আপনি। ঠিক আছে, যে কোনো জায়গা আপনি আপনি না আমার মাইক্রোসফট থেকে আপনি এখন ক্রোমে আসবেন, সেটা কোনো প্রবলেম নেই।
সেম ম্যাম আমি মানে আমার যে সমস্যাটা হয়েছে যেটার জন্য আর কি আমি বলছি সেটা হচ্ছে আপনি যে পিন্টারেস্টের একটা দিয়েছিলেন না, এক্সটেনশন দিয়েছিলেন না, তো সেটা দেখা যাচ্ছে যে ইজ মাইক্রোসফট না ইজের মধ্যে এক্সটেনশন আলাদা। হবে না ওটা ওটা ক্রোমের এক্সটেনশন দিয়েছি আমি যে এক্সটেনশন গুলো দিচ্ছি সব ক্রোমের মাইক্রোসফট হ্যাঁ সেটা সেম বুঝছিলাম। এক্সটেনশন লিখে সার্চ করবেন পেয়ে গেলে ওইটা অ্যাড করে দেবেন ঠিক আছে আর আপনার লগ ইনের ক্ষেত্রে কোনো এই ধরনের ইস্যু নেই এক্সটেনশনের যে ইস্যুটা বললেন লগ ইনের ক্ষেত্রে এরকম কোনো ইস্যু নেই আপনি লগ ইন হতে পারবেন ঠিক ঠিক আছে আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম শিয়াব মাহমুদ মেহেদি ম্যাডাম ওই যে ব্লক কমেন্ট যেটা আমাদের দেখালেন যে এসটিএমএল এর যে কোডটা, তো ওটা আমরা যখন কমেন্ট বক্সে কিছু লিখে তারপর ওই কোডটা বসিয়ে ওয়েবসাইটের লিংক পাশাপাশি হচ্ছে গিয়ে অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে কমেন্ট করলে কি অটোমেটিক লিংক আপ হয়ে যাবে ওই অ্যাঙ্কর টেক্সট ওয়ার্ডটার মধ্যে? সেটা তো আমি আপনাদেরকে প্রুফ দেখালামই না সেটা তো আমি দেখলাম যে ম্যাডাম হচ্ছে কি এই যে আমাদের ফাইল করে আমরা ওইটা এসটিএমএল যেটা ডট করার পর এটা অটোমেটিক একটা এসটিএমএল ফাইল হয়ে গেছে, টিপ দিলে ওইটা আমাদের যে কোনো ব্রাউজার ওপেন হচ্ছে। বাট আমরা কমেন্ট বক্সে যখন ওইটা করবো এটা কি? কমেন্ট এটা আপনারা একটা কমেন্ট করে দেখিয়েন ঠিক আছে একটা রিলেভেন্ট করে আপনারা লাইক হচ্ছে ফোরাম সাইটে এটা আপনারা করে দেখবেন হচ্ছে লাইক আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন না জি আপনারা তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছেন সো সেখানে দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস বিভিন্ন কিওয়ার্ড থেকে সার্চ করবেন এবং মার্কেটিং ফোরাম সাইট আছে এই মার্কেটিং ফোরাম লিখে সার্চ করবেন মার্কেটিং ফোরাম পপুলার সাইট আছে ওয়ারিয়র ফোরাম এই যে শুরুতেই চলে আসবে ওয়ারিয়র ফোরাম এগুলোতে যে এগুলোতে অ্যাকাউন্ট খুলবেন খুলে এখানে কিন্তু নিজেদের ওই ওই যে অ্যাঙ্কর ট্যাগটা যেটা দেখালাম অ্যাঙ্কর ট্যাগ ওখানে আপনাদের ফেসবুক পেজ আপনাদের কন্টাক্ট যেই ইনফোতে আপনাদের সার্ভিসটা অফার করে আপনার কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন দেখেন এখানে মেম্বার সংখ্যা দেখেন কি পরিমাণে পোস্ট হয়েছে দেখেন এবং এখানে দেখেন এখানেও কিন্তু আপনার সাইন আপ করতে হবে দেখেন সাইন আপ বাটন সাইন আপ হলে ইন্টারফেসটা চেঞ্জ হবে আপনার পোস্টের অপশন দেখাবে এখানে সার্চ করতে পারবেন করে এখানে নিজেদেরকে মার্কেটিং করার চেষ্টা করবেন ঠিক আছে জি ম্যাডাম। নিজেদেরকে এখানে মার্কেটিং করবেন এবং ওই যে ওই ইয়াটা ট্যাগটা ওখানে প্র্যাকটিস করবেন তাহলে এটা বুঝতে পারবেন আমার এটা রিলেভেন্ট না জন্য এটা আমি পোস্ট করলাম না ঠিক আছে আপনারা এটা প্র্যাকটিস করে দেখবেন প্র্যাকটিক্যালি প্রবলেম হলে জানাবেন প্রবলেম হবে না আশা করি আপু আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট থাকবে? না এটা হচ্ছে আপনি আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন আননোন টপিক গুলো নোট ডাউন করবেন এতটুকুই কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না কারণ ওকে। আপনারা তো এগুলো পাবলিশ করতে পারছেন না নিজেদের সাইট ছাড়া বা লিগে মানে এখানে তার অন্যদের ওয়েবসাইটে তার আপনি প্র্যাকটিস করতে পারবেন না অ্যাপ্রুভ দিবে না বা রিলেভেন্ট হবে না এই জিনিসগুলো তার আপনারা এই প্র্যাকটিস গুলো করতে পারছেন না এই কারণে জাস্ট জিনিসগুলো জাস্ট খালি মাথায় রাখার চেষ্টা করবেন এবং অন্যান্য মেথড গুলো অলমোস্ট এটার কাছাকাছি ম্যাচ আছে আরো যে মেথড গুলো তো এই কারণে এই ক্লাসটা আবার দেখবেন একবার দুইবার আরো দেখবেন এবং আননোন টপিক গুলো বা থিং গুলো আপনি ওখানে নোট ডাউন করে রাখবেন আপনার নোট খাতায় তাহলে হবে অ্যাসাইনমেন্ট দিলাম না ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করব সবাই তাহলে ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।